কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এই শীটটা খুবই গুরুত্বপূর্ণ একটা শীট, বিকজ অফ দেখেন এখানে যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে গ্রেট আর্টিকেলস, হচ্ছে ফিচার্স যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ফিচার্স গুলো কি এগুলোর। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখেন আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হাইলাইট করেছি আপনাদের সুবিধার জন্য, যে একটা কন্টেন্ট রাইট করতে হলে আমাদেরকে কোন কোন বিষয়গুলোকে চিন্তা করে কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে আমাদেরকে কন্টেন্ট রাইটিং গুলো করতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তো যদি একটু চলে আসি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে বলছি যে আস্ক কোশ্চেন। আমরা কন্টেন্ট রাইটিং, ব্লগ আর্টিকেল বা এইগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে পারি যে আমরা যদি আমাদের টাইটেলটা, আমাদের কিওয়ার্ডটা কোয়ারিস কোয়ারিস অনুযায়ী নিয়ে, অর্থাৎ আস্ক কোশ্চেন অনুযায়ী যদি আমরা স্প্যান করি, তাহলে কিন্তু আমাদের কন্টেন্টটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। অ্যাজ লাইক যখন আমরা গুগল ট্রেন্ডের মাধ্যমে কোনো কিছু খুঁজতে যাই, অথবা আমি যদি গুগলের মধ্যে কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, কোনো কিছু লিখে যখন আমরা সার্চ করব, গুগল কিন্তু আমাদের এই সার্চিং রেজাল্ট থেকে কি করছে, এলএসআই কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডগুলো দিচ্ছে, আমাদের বিভিন্ন রকম কোশ্চেন রিলেটেড আরও অল্টারনেটিভ বিষয়গুলো দিচ্ছে। এই যে যেরকম দেখেন এই জিনিসটা যদি একটু খেয়াল করি, পিপল অলসো আস্কড, পিপল কি কি টাইপের কোশ্চেনগুলো আস্ক করে থাকে, কি কি টাইপের কোশ্চেনগুলো ওরা করে থাকে, এগুলো কিন্তু কিওয়ার্ড। এটা হচ্ছে আস্ক কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড। তো এই যে কোশ্চেন রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, কোশ্চেন রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে, এগুলো কিন্তু খুব ট্রেন্ডি কিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের এখানে কাজ করছে। তো আমরা যদি চাই যে আস্ক কোশ্চেন হিসেবে আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব, তাহলে কিন্তু এটাকে কিওয়ার্ড প্রেস হিসেবে নিতে পারেন, এবং এটার সাথে আপনি কিন্তু টাইটেল প্রেস করে কাজ করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা ট্রেন্ডের মধ্যে নিয়ে যাবে। তো এই জিনিসটাকে আসলে আমি হাইলাইট করেছি। আপনাদের স্টুডেন্ট সংখ্যা কম কেন? মাত্র 30 জন ক্লাস করতেছেন। আচ্ছা, এরপরে দেখেন আরও কিছু জিনিস হাইলাইট করেছি, বলেছি যে বুলেট পয়েন্ট বা অন্যান্য যে বিভিন্ন রকম লেখার ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো কিন্তু এখানে আমরা হাইলাইট করতে পারি। একটা লেখা লিখতে গিয়ে আমরা যদি শুধুমাত্র এখানে ধরেন লেখাই লিখে যাই, দেখতে কিন্তু আসলে মোটেও কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এইটার সাথে যদি একটু বুলেট পয়েন্ট ইউজ করি, একটু যদি কোনো ইমোজি ইউজ করি, হ্যাঁ, সাপোজ ধর আপনি এখানে ওয়ান এভাবে করে লিখেই যাচ্ছেন, অ্যাজ লাইক কোনো বুলেট পয়েন্ট নাই, কোনো হেডলাইন নাই, কোনো নাম্বারিং নাই, কোনো রোমান সংখ্যা নাই। হ্যাঁ, তারপর আমরা চাইলে কিন্তু কোনো টাইপের ইমোজি ইউজ করেও কিন্তু এই যে এখান থেকে কিন্তু হাইলাইট করে বিভিন্ন রকম প্রতীকগুলো কিন্তু এখানে ব্যবহার করতে পারি। আমাদের কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম প্রতীকগুলো কিন্তু ব্যবহার করতে পারি, করে আমরা কিন্তু এই জিনিসটাকে কি করতে পারি, হাইলাইট করতে পারি। হ্যাঁ, বা নিয়ে আসতে পারি। তো আপনি কিন্তু এই জিনিসগুলো এখানে ব্যবহার করতে পারেন ইজি ওয়েতে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারেন। একটা যদি আপনি একটা সাইন নেন, এই সাইন নিলেন, এই সাইন নিলেন, এখানে প্লাস মাইনাস অনেক টাইপের সাইন আছে, অনেক কিছু আছে, আপনি আপনার মতো, অথবা এখানে ডলার সাইন নিলেন। হ্যাঁ, নিয়ে আপনি আপনার মতো কিন্তু এখানে দেখার সৌন্দর্যের জন্য অনেক কিছু করতে পারেন। তো আমাদের কন্টেন্ট রাইটিং গুলোর ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে মাথায় রাখবো, যে এই জিনিসগুলো আসলে আমাদের করা উচিত। এখানে একটা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের দিয়ে একটা উদাহরণ ক্রিয়েট করা হয়েছে বোঝানোর জন্য। আমরা যেই রিলেটেড কন্টেন্ট রাইটগুলো করব, তো সেটা যেন আমাদের ইউজারের বোধগম্য হয়। অর্থাৎ আমাদের যারা ট্রাফিক আছে, ইউজার আছে, তারা যেন আসলে বিষয়গুলো বুঝতে পারে, এমন কোনো শব্দ বা সেন্টেন্স আসলে আমাদের ব্যবহার করা উচিত নয় যেই জিনিসটা আমাদের ইউজারদের জন্য ক্ষতিকর। হ্যাঁ, যে জিনিসটা আমাদের ইউজারদের জন্য ক্ষতিকর, ক্ষতিকর বলতে হচ্ছে ওরা বুঝতেই পারছে না আসলে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আপনার কন্টেন্টের ভেতরে আপনি এত হার্ড শব্দগুলো ব্যবহার করেছেন, সেন্টেন্সগুলোকে এত কমপ্লিকেটেড বানিয়ে দিয়েছেন যে এটা ওরা নিতে পারছে না। তো সেক্ষেত্রে একদিন দুই দিন কয়েকদিন পরে দেখবেন যে আপনার এই ব্লগ সাইটে তারা ঢুকছে না। এইগুলো কিন্তু আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে যে না, আসলে এটা আমাদের জন্য ইউজেবল হবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা শ্রুতি মধুর এবং ভালো ওয়ার্ড এবং সেন্টেন্সগুলো ব্যবহার করব, যেটা ইউজারদের জন্য বা ট্রাফিকদের জন্য ইউজ টু হবে। হ্যাঁ, ওরা খুব ভালো করে এই জিনিসটাকে নিতে পারবে।
এরপরে এখানে খেয়াল করেন আই, উই অ্যান্ড ইউ। তো ইউজের ক্ষেত্রে আমরা বিভিন্ন শব্দগুলো ব্যবহার করতে পারি। এখন বারবার যদি আপনি নাউনগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ডটা একটু অন্যরকম দেখা যায়। তো আমরা সেক্ষেত্রে প্রোনাউনগুলো কিন্তু ব্যবহার করতে পারি। বিভিন্ন রকম শব্দ আমাদের কাস্টমাইজ করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর দেখেন ইউজ এক্সপ্লেন। আমি এখানে এক্সপ্লেনেশন দিতে পারি, এখানে আমি বিভিন্ন রকম উদাহরণ ক্রিয়েট করতে পারি। সবসময় মনে রাখবেন কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বা আপনি যে কোনো কিছু লিখতে যান না কেন, আপনি যদি সেটাকে ভালো করে এক্সপ্লেন করেন, আপনি যদি এখানে একটা ডেমো ক্রিয়েট করেন, একটা উদাহরণ যদি ক্রিয়েট করেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার জন্য এইটাও খুব ভালো হয়, আপনার ইউজারদের জন্য কিন্তু খুব ভালো হয়। হ্যাঁ, আপনার জন্য অনেক ভালো হয়, আপনার ইউজারদের জন্য অনেক ভালো হয়। ইউজাররা বুঝতে পারে যে আসলে এইটা কেন দেওয়া হয়েছে, এখানে আপনাকে উদাহরণ স্বরূপ এক্সপ্লেনেশন আপনি করে দিলেন, আপনি তাকে বোঝালেন, আপনি তাকে বোঝানোর জন্য খুব সুন্দর করে নিচে ব্যাখ্যা আকারে বুঝিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে ওরা যেটা করবে সেটা হচ্ছে আপনার বারবার আপনার সাইডে আসবে এবং অন্য কেউ রিপ্রেজেন্ট করবে আপনার ব্লগ সাইটটা, যে উনার সাইটটা আসলে খুব সুন্দর করে গুছানো, উনার সাইটটা খুব সুন্দর এবং খুব ভালো করে উনি এই জিনিসগুলোকে হাইলাইট করেছে, আমাদের দেখতেও আই ক্যাচি আছে এবং সাথে এক্সপ্লেনেশনগুলো তারা হচ্ছে এখানে প্রোভাইড করেছে। শর্ট সেন্টেন্স। শর্ট সেন্টেন্স এই কারণে বলছি, আপনি এমন একটা সেন্টেন্স প্রেস করলেন এখানে যে সেন্টেন্সের ফুল স্টপটা অনেক পরে যেয়ে পড়েছে, খুব লম্বা একটা সেন্টেন্স বলছেন, বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন, কিন্তু বোঝানোর কোনো ওয়ে নাই, বলেই যাচ্ছেন কিন্তু বোঝানোর কোনো ওয়ে নাই, আপনার ফুল স্টপ সেন্টেন্সটা শেষই হচ্ছে না। তো সবসময় মনে রাখবেন যে এগুলোর ক্ষেত্রে খুব বড় সেন্টেন্স যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে এটা আপনার জন্য কিন্তু অনেক ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। এত লম্বা সেন্টেন্স কেউ আসলে পড়তে চায়, কিন্তু একটু শর্ট শর্ট সেন্টেন্সটা তাদের জন্য খুব বেশি আরামদায়ক হয়। অল্প একটা ছোট সেন্টেন্স পড়লো, পড়ে সে বুঝে গেল যে আসলে এখানে আমাকে কি বলছে। এই জিনিসগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন এই যেই ব্লগ কন্টেন্ট রাইট করেন বা যেই কাজই করেন না কেন, হ্যাঁ, আপনি ডিএম এর ক্ষেত্রে কাজ করেন, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন, আপনি ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কোনো হচ্ছে সবার সামনে হাইলাইট করতে চান, তো কয়েকটা, এই যে আমরা যে কন্টেন্টের কথা বলি, কন্টেন্ট তো কত ধরনের হয়ে থাকে, একটা রিটেন কন্টেন্ট হয়ে থাকে, আর একটা হচ্ছে ইমেজ কন্টেন্ট হয়ে থাকে, ভিডিও কন্টেন্ট হয়ে থাকে। মানুষের কাছে নিজের জিনিসগুলোকে উপস্থাপন করা, নিজের বিষয়গুলোকে উপস্থাপন করা, নিজের বিজনেসকে নিজেকে উপস্থাপন করার মাধ্যমগুলোই কিন্তু হচ্ছে এই কন্টেন্ট। তো আপনি দেখেন একটা কন্টেন্টের ভেতরে কিন্তু আপনি সবকিছুই দিচ্ছেন, আপনি রিটেন কন্টেন্ট প্রেস করছেন, আপনি হচ্ছে ইমেজ কন্টেন্ট প্রেস করছেন, আপনি ভিডিও কন্টেন্ট প্রেস করছেন, প্রত্যেকটা মাধ্যমের মাধ্যমেই কিন্তু আপনি ইউজারদের কাছে বা অডিয়েন্সদের কাছে যাচ্ছেন। তো এই যে আমাদের হাতে যে এত সুন্দর একটা মাধ্যম দেয়া হয়েছে, এসইওর মাধ্যমে আমরা আমাদের ইউজারদের কাছে নিয়ে যেতে পারবো অথবা ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে নিয়ে যেতে পারবো। তো এই যে আপনাদের যে শীটটা আমি নিয়ে কথা বলছি, এগুলো কিন্তু আপনি সব কিছুতেই অ্যাপ্লাই করতে পারবেন, আপনি সোশ্যাল মিডিয়াতেও অ্যাপ্লাই করতে পারবেন, আপনি কিন্তু এসইওর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই জিনিসগুলো একজন কন্টেন্ট রাইটার যদি মানে রাইট করার আগে তার মাথার ভেতরে যদি নিয়ে নেয়, নিয়ে রাইট করে, আমার মনে হয় তার কন্টেন্টটা খুব সুন্দর হবে এবং তার কন্টেন্টটা অবশ্যই ইউজার ফ্রেন্ডলি হবে, সবাই পছন্দ করবে এবং এবং তার কন্টেন্টটা অবশ্যই ডিমান্ডেবল হবে। দেখেন আরো অনেক কিছু এখানে আমি হাইলাইট করেছি, সেটা হচ্ছে ইউজার, এখানে গ্রাফিক্যালের কথা বলেছি, চার্টের কথা বলেছি, তারপর হচ্ছে ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও। একটা কন্টেন্টের ভেতরে আপনি যদি সাদামাটা খালি লিখে যান, তাহলে কিন্তু সেই কন্টেন্টটা কখনোই শ্রুতিমধুর এবং আই ক্যাচি বা ইউজার ফ্রেন্ডলি হবে না। সেটা করার জন্য আপনাকে অনেক জিনিস হাইলাইট করতে হবে। তো তার মধ্যে আপনি তাকে চার্ট আকারে বোঝাতে পারেন, তাকে আপনি ডায়াগ্রাম আকারে বোঝাতে পারেন, অথবা ইমেজ ভিডিও আকারে তাকে কিন্তু বোঝাতে পারেন। হ্যাঁ, তো এই বিভিন্ন ওয়েতে কিন্তু তাকে আপনি বোঝাতে পারেন।
আচ্ছা, এরপরে এখানে আরো কিছু সামথিং বিষয়গুলো লেখেছি যে ইন্সপায়ারিং কিছু লিখতে লিখতে পারেন, এডুকেটিং কিছু লিখতে পারেন তার জন্য, যেটা তাকে হচ্ছে খুব বেশি টাচ করবে, তাকে খুব বেশি রিডেবল করবে, তাকে খুব বেশি পড়ার জন্য অনুপ্রাণিত করবে, যে না এখান থেকে তো আমার ইন্সপায়ার অনেক কিছু আছে, এখান থেকে আমার শেখার অনেক কিছু আছে। এইভাবে জিনিসগুলোকে হাইলাইট করতে হবে। হ্যাঁ, তারপর এখানে হাউ টু পোস্ট অর ভিডিও, আপনার পোস্ট অথবা ভিডিওগুলোকে অবশ্যই ক্রিয়েট করতে হবে এবং খুব ভালো মাধ্যম হিসেবে তাদেরকে পোস্ট করতে হবে। স্ট্রাকচার ইওর কন্টেন্ট, আপনার কন্টেন্টের ভেতরে অবশ্যই স্ট্রাকচার রিলেটেড বিষয়গুলো থাকতে হবে, আহ, গোছানো বিষয়গুলো থাকতে হবে, কৌশল ভিত্তিক বিষয়গুলোকে মাথায় রেখে কাজ করতে হবে। এরপর দেখেন টেল স্টোরি কথা বলছি। এখন এই জিনিসটা কি টেল স্টোরি? সাপোজ ধরেন আপনি যে কোনো কন্টেন্ট, আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে, যে কোনো একটা ফ্লাওয়ার নিয়ে লিখছেন, আপনি হচ্ছে ন্যাচারাল বিউটি নিয়ে লিখছেন, অথবা যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি বা যে কোনো একটা বিষয় নিয়ে তাদেরকে বোঝানোর জন্য লিখছেন, এটাকে একটা টেল স্টোরির মতো নিয়ে আসেন। যে আজকে আপনি ন্যাচারাল বিউটি নিয়ে লিখছেন, যেই জায়গাটা নিয়ে আপনি লিখছেন সেই জায়গার একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আপনি আলোচনা করছেন, কালকে আপনি অন্য আরেকটা সেই জায়গারই আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আপনি আলোচনা করবেন। তো এটার পরে আসলে কি আসবে, এটার পরে আসলে কি আসবে, এই জিনিসগুলো যখন একজন ইউজারের ভেতরে আপনি দিতে পারবেন, সে কিন্তু ইন্টারেস্টেড ফিল করবে যে না এর প্রতিদিন তো নিত্য নতুন কোনো কিছু এটার ভেতরে অ্যাড হচ্ছে। তো এইটাকে যদি আপনি এরকম টাইপের স্টোরি আকারে সাজাতে পারেন, এখানে স্টোরি বলতে এমন বোঝাচ্ছি না যে হ্যাঁ গল্প আকারে যে এখানে আসলো কেউ, আসার পরে ওকে নিয়ে গেল বা এরকম কিছু হলো, তারপরে এরপরের স্টোরিটা কি, কি ঘটলো। আসলে বিষয়টা এইখানে টেলে স্টোরি বলতে এই জিনিসটা বোঝানো হচ্ছে না, এটা বোঝানো হচ্ছে যে আসলে আপনি সিকোয়েন্স অনুযায়ী, কৌশল অনুযায়ী, ধাপ অনুযায়ী যদি একটার পর একটা আগান তাহলে ভালো হয়। মানুষ মনে করবে আজকে তো এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে, আজকে এই জায়গা নিয়ে কথা বলেছে, কালকে আসলে কোন টাইপের ন্যাচারাল বিউটি নিয়ে কথা বলা হবে, কোন ফ্লাওয়ার নিয়ে কথা বলা হবে, কোন হচ্ছে ইন্সপায়ারিং বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা হবে। এইগুলো হচ্ছে বিষয়। আপনি আহ, শিশুদের নিয়ে লিখছেন, আপনি বৃদ্ধদের নিয়ে লিখছেন, আপনি দেশের চেতনা নিয়ে লিখছেন, স্বাধীনতা নিয়ে লিখছেন, লেখার এখানে কিন্তু শেষ নেই। আপনি আপনার ব্লগ কন্টেন্ট রাইটিং এর মধ্যে যে কোনো কিছু নিয়ে লিখতে পারেন। আপনি কোনো ডিভাইস নিয়ে লিখছেন, আপনি ফোন নিয়ে লিখছেন, আপনি হচ্ছে বাইক নিয়ে লিখছেন, আপনি এসইও কোর্স নিয়ে লিখছেন, তো সেক্ষেত্রে এটা এমন ভাবে একটা প্রেজেন্ট করেন যে আপনি প্রতিদিন নিত্য নতুন কোনো কিছু ব্লগ কন্টেন্ট সাইডে প্রোভাইড করছেন, অথবা সাপ্তাহিক কোনো এরকম কিছু ব্লগ কন্টেন্ট রাখেন, যার মাধ্যমে অডিয়েন্স বুঝতে পারবে যে সপ্তাহে একদিন সেই স্পেশাল কিছু আমাদেরকে প্রোভাইড করছে। তো সেই ক্ষেত্রে সবাই আকৃষ্ট হয়ে থাকবে যে না আজকে নতুন কোনো কিছু আমি এখানে দেখতে পাবো, আজকে নতুন কোনো কিছু জানতে পারবো। এইভাবে বিষয়টা বলছে যে টেল স্টোরির কথা বলছে। এরপরে দেখেন এখানে এখানে বলছে যে থিংস টু কনসিডার বিফোর রাইটিং। এখানে আমি রাইট করার আগে আমাকে কি কি জিনিস মাথায় রেখে চিন্তা করে সেই জিনিসটাকে রাইট করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ পার্ট আমি যদি বলি, তো এখানে আমাকে অনেক কিছু চিন্তা করে আসলে রাইট করতে হবে। এখানে দেখেন, এখানে আমাকে আমি প্রথমে বলছি যে অডিয়েন্স এর যে জেন্ডার আছে তাকে চিন্তা করে রাইট করতে হবে। কেন বলছি অডিয়েন্সের জেন্ডারের কথা চিন্তা করে রাইট করতে হবে? বিকজ অফ আপনি কার জন্য লিখছেন, আপনি কি ফিমেলদের জন্য লিখছেন নাকি আপনি মেলদের জন্য লিখছেন, যারা আপনার কন্টেন্টটা পড়বে তারা আসলে কারা। আপনি ধরেন কিসের কথা বলতে পারি, আচ্ছা আপনি ধরেন মেলদের ওয়াচ নিয়ে লিখছেন, ব্লগ কন্টেন্ট রাইট করছেন, যারা মেইল আছে তাদের ওয়াচ নিয়ে আপনি লিখছেন। আর ধরেন আরেকটা সাইডে যদি ধরি যে ফিমেল যারা আছে, ফিমেলদের হচ্ছে আপনার ব্যাগস নিয়ে লিখছেন, অথবা ফিমেলদের হচ্ছে কোনো অর্নামেন্টস নিয়ে লিখছেন, বা ডায়মন্ড কোনো নেকলেস নিয়ে আপনি লিখছেন, কোন কোন ব্র্যান্ডের হতে পারে, বাংলাদেশে কোন কোন ব্র্যান্ডগুলো আছে, তাদের ইন্টারন্যাশনালি তাদের ভ্যালু কত, তাদের রেট কত, এই টাইপের ডায়মন্ডগুলোর কেমন টাইপের রেট হতে পারে,
যে কোনো কিছু, ভাই আপনি গুগলে যে কোনো টপিক নিয়ে সার্চ করেন আপনি সেই জিনিসটা পাবেনই পাবেন। মানে এখানে আজকালকার লেখার কোনো জানার কোনো শেষ নেই। সবাই কি চায় জানেন? তথ্য চায়। তো তথ্যর জন্য এখন যেটা হয়েছে যে ওয়েবসাইটটা খুবই পপুলার হয়ে গেছে তথ্যর জন্য। তো আপনি যেটা নিয়ে লেখেন না কেন, এখন এখানে আপনার এজেন্ডা কি বলেন তো? মেল ফিমেল। আচ্ছা, এমনও হতে পারে আপনি কোনো আপনি ল্যাপটপ সাইটগুলো নিয়ে ব্লগ কন্টেন্ট রাইট করেন, আপনি মোবাইল সাইটগুলো নিয়ে হচ্ছে ব্লগ কন্টেন্ট রাইট করেন। এই ক্ষেত্রে তো এখানে মেল ফিমেলের কিছুই নাই, কারণ মেইলরাও ব্যবহার করবে ফিমেলরাও ব্যবহার করবে। তাহলে মেলরা যখন সেই ব্লগ কন্টেন্ট রাইট করবে তারা কি টাইপের থিঙ্কিং নিয়ে, মেলদের ছেলেদের মাথা আসলে কি কি জিনিস চিন্তা করে, মেয়েদের ব্রেন আসলে কি কি টাইপের জিনিস চিন্তা করে। ছেলেদের ব্রেন কিন্তু সবসময় চিন্তা করে টেকনিক্যাল বিষয়গুলো, ওরা সবসময় আবেগ দিয়ে কাজ করে না, ওরা কিন্তু টেকনিক্যাল বিষয়গুলোকে চিন্তা করে কাজ করে। এটা আমার জন্য কতটুকু পারফেক্ট হবে, এটা কি আমার জন্য ঠিক হবে কিনা। আর মেয়েরা কিন্তু আবেগ দিয়ে বিষয়গুলোকে চিন্তা করে। ম্যাক্সিমাম মেয়েরাই এরকম করে না, মানে মোটামুটির কথা বলতেছি। তো সেক্ষেত্রে দেখে যে হ্যাঁ এটা তো সুন্দর, এটা ভালো, আমি এটা কিনতে পারি, এটা নিতে পারি, বা এটা আমার কাছে ভালো লেগেছে, এইসব চিন্তা ভাবনা করে ওরা হচ্ছে প্রোডাক্টগুলোকে পারচেস করে থাকে বা সার্ভিসগুলো নিয়ে থাকে। তো আপনাকে চিন্তা করতে হবে যে অডিয়েন্সের যে জেন্ডারের কথা বলছে আসলে কারা এরা, এরা কি মেল ফিমেল দুইজনই, নাকি মেল নাকি ফিমেল। এরপরে দেখেন অডিয়েন্স এজ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইজের বিষয়টা তো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আমাকে বলেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমি কমন এইজের কথা বলি, যে কোন টাইপের কমন এইজের অডিয়েন্সরা আছে যারা গুগলে আসে, গুগলে এসে ব্লগ কন্টেন্টগুলোর পড়ে বা এই জিনিসগুলো জানার একটা আগ্রহ থাকে, একটু বলেন তো কমন কমন কিছু এইজের কথা বলেন তো দেখি, কি কি লেখেন আপনারা? কমন কিছু এইজের কথা বলেন তো। আচ্ছা, আমি আপনাদের সহজ করে দিই। ধরেন আপনি বাইক নিয়ে লিখছেন, ধরেন আপনি বাইক নিয়ে লিখছেন, আপনি ব্লগ কন্টেন্ট রাইট করছেন বাইক নিয়ে। তো ম্যাক্সিমাম বাইক কারা হচ্ছে ব্যবহার করছে? জেন্টসরা। তো আপনাদের হচ্ছে জেন্টস হচ্ছে আপনার জেন্ডার মানে মেইল। আর এইজের ক্ষেত্রে কত এজ দিবেন আপনারা, যে কোন এইজের মানুষরা এসে, ইউজাররা এসে আপনার ব্লগ কন্টেন্টটা পড়তে পারে, আসতে পারে ওয়েবসাইটে? সবাই সবাই। অনেকের অ্যান্সারও হচ্ছে শেষ। হুম। ওকে। আচ্ছা, যারা আসলে 30 পর্যন্ত লিমিটেশন দিচ্ছেন, আমি কিন্তু বাইকের কথা বলেছি, হ্যাঁ। তো একটু খেয়াল করেন, আমি একটু ডিপলিতে চলে যাচ্ছি। আমরা কন্টেন্ট রাইটের সময় ডিপলি বিষয়গুলো চিন্তা করব। দেখেন আমাদের যারা কবি সাহিত্যিকরা আছেন, লেখকরা আছেন, তারা কি করে, কখনো কোনো কিছু যখন লিখতে যায় তারা গভীর চিন্তা ভাবনায় চলে যায়, যে একজন পাঠক আসলে কি চিন্তা করে। একজন পাঠক যারা আসলে এটা পড়বে তাদের মন মানসিকতা কেমন, তাদেরকে চিন্তা করে তাদেরকে গভীরে ঢুকে যেয়ে কিন্তু তারা লেখক কবি সাহিত্যিক যাদের কথাই বলেন না কেন, তারা কিন্তু সে গভীরে চলে যায়। অ্যাজ লাইক কন্টেন্ট রাইটারও কিন্তু সেরকমই, তাদেরকে খুব গভীরে যেতে হয়, চিন্তা করতে হয়, সুন্দর শব্দ ব্যবহার করতে হয়, সেন্টেন্সগুলোকে খুব সুন্দরভাবে নিয়ে আসতে হয়। হ্যাঁ। তো এই এই কথাগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কেন এই কথাগুলো বলছি, এটা আপনাদের কিন্তু বড় একটা অস্ত্র। কারণ আপনারা কি করছেন, কন্টেন্ট রাইটিং করছেন। কন্টেন্ট সেটা হচ্ছে আপনার ইমেজ কন্টেন্ট হোক, ভিডিও কন্টেন্ট হোক, অথবা রিটেন কন্টেন্টই হোক না কেন, বড় একটা মাধ্যমে কিন্তু হচ্ছে রিটেন কন্টেন্ট, মানুষের কাছে নিজের জিনিসগুলোকে পৌঁছে দেওয়ার জন্য। সো এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। দেখেন একটা প্রশ্ন করলাম আপনাদেরকে, আমি যদি এটার গভীরে যাই তাহলে চিন্তা করতে পারি যে আমি কি লিখছি, আমি বাইক রিলেটেড বিষয়গুলো নিয়ে ব্লগ কন্টেন্ট রাইট করছি, কারা আসবে আমার এই কন্টেন্টটা পড়ার জন্য। ফার্স্ট অফ অল যারা আসলে কন্টেন্ট রাইট করে, প্রতিনিয়ত কন্টেন্ট রাইট করে, এই সাইটগুলো নিয়ে কন্টেন্ট রাইট করে, তারা অবশ্যই আপনার সাইডে আসবে। আপনিও যখন কন্টেন্ট রাইট করতে যাবেন, আপনি কিন্তু বিভিন্ন সাইডে যাবেন। যেরকম দেখেন, আপনি নিশ্চয়ই সার্চ করবেন যে আসলে হিরো হোন্ডা, সুজুকি, ইয়ামাহা, বিভিন্ন যে ব্র্যান্ডগুলো আছে,
এগুলো এক একটা ব্র্যান্ড নিয়ে ধরেন আপনি ব্লগ কন্টেন্ট রাইট করছেন, 2025 সালে কোন ব্র্যান্ডগুলো আসছে, বাংলাদেশে কোনটা অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস কেমন, এটার ফুয়েল ট্যাঙ্ক কেমন, এরা হাইওয়ে রোডে যে চলে এটার ভালো করে ক্যাপচার নিতে পারে কিনা, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কেমন আছে, টায়ার কত ইঞ্চি, কোন টায়ারগুলো ব্যবহার করা হয়েছে, এখানে হিউজ অনেক কিছু আছে। আপনি একটা মডেল নিয়েও যদি লিখতে যান আপনি দেখবেন যে 3000 5000 ওয়ার্ডেও আপনি শেষ করতে পারবেন না। হ্যাঁ, এই জিনিসগুলোকে সুন্দর করে টেবিল আকারে লিখতে হয়, বোঝাতে হয়। মানে একটা ফর এক্সাম্পল দিচ্ছি আমি, যারা কন্টিনিউয়াসলি কন্টেন্ট রাইট করছে, আপনারা যখন ব্লগ কন্টেন্ট লেখা শুরু করে দিবেন, সবার আগে কিন্তু যে বিষয়টা আমরা খেয়াল করে থাকি যে আমরা সবার আগে যে সাইটটা সবাই ভিজিট করে সেটা হচ্ছে উইকিপিডিয়া। উইকিপিডিয়ায় কিন্তু সবার আগে সবাই ভিজিট করে, কারণ ইন্টারন্যাশনালি যদি আমি র্যাঙ্কিং এর মধ্যে বলি যে সবার আগে কিন্তু উইকিপিডিয়ায় আছে, এমন কিছু নাই যে আসলে উইকিপিডিয়ায় নেই। এরপরে কি আসি, এরপরে বিভিন্ন রকম ব্র্যান্ডে যায়, যে যারা আসলে কারা ইয়ামাহা নিয়ে লিখছে, কারা সুজুকি নিয়ে লিখছে, ওদের সাইটগুলোকে আপনি ভিজিট করবেন, করে বিভিন্ন রকম তথ্য তার নিবেন ওখান থেকে। আপনি যে রিলেটেডই ভাই ব্লগ কন্টেন্ট রাইট করেন, আপনি যা নিয়ে লেখেন, নিশ্চয়ই আপনার কম্পিটিটর আছে। আপনার কম্পিটিটর ছাড়া ভাই দুনিয়ার মধ্যে কোনো কিছু থাকে না। আপনি মানে জঘন্য কোনো একটা প্রোডাক্ট সার্ভিস নিয়ে আপনি দেখতে যাচ্ছেন, সেটারও কম্পিটিটর আপনি পাবেন, গুগলের মধ্যেই পাবেন। তো তাদের সাইডে যান, তাদের সাইডে যে তাদের সাইট সম্পর্কে দেখেন যে তারা আসলে কিভাবে এই জিনিসটাকে রাইট করছে, তাদের কি অবস্থা আছে, টপ রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেটা লিখে সার্চ করেন, করে আপনি কি রিলেটেড ব্লগ কন্টেন্ট রাইট করছেন সেই সব যারা আছে কম্পিটিটর তাদের ওয়েবসাইটে ঢুকেন, ঢুকে দেখেন তারা কিভাবে লিখছে, ওখান থেকে আইডিয়া জেনারেট করেন। কখনো কপি করবেন না, অবশ্যই কাস্টমাইজ করতে হবে, অবশ্যই বিষয়গুলো জানতে হবে। আমি এখনো সেই জিনিসগুলোতে আপনাদের অন পেজ এসইওতে ঢুকেই নাই, যে কিভাবে কন্টেন্ট রাইট করবেন, কি করবেন, এগুলোতে যাব। এই যে ক্লাস দুইটা নিয়ে নিলাম না, এখন আপনাদের জন্য অনেকটাই ফ্লেক্সিবল হয়ে যাবে। যখন আমি ডিরেক্ট আপনাদেরকে দেখাবো কিভাবে রাইট করতে হয়, তখন আপনারা আরো বেশি ফ্লেক্সিবিলিটি পেয়ে যাবেন এই বিষয়গুলোতে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে ওদেরকে দেখেন ওরা কিভাবে করছে, কিভাবে কাজটা কমপ্লিট করতেছে, সেই জিনিসগুলো মাথায় রাখতো। তাহলে সেই ক্ষেত্রে আমি যে এজের কথা বললাম, এজটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাহলে কারা যাচ্ছে, যারা আসলে রিয়েল কন্টেন্ট রাইটিং করছে তাদেরকে পাচ্ছেন, যারা আসলে বাইক কিনতে যায় তাদেরকে পাচ্ছেন, যারা বাইক রিলেটেড অনেক নেশা আছে, যে কখন কোন বাইক আসতেছে, কখন কি হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলো জানার। যেরকম দেখেন, ক্রিকেট আমরা সবাই পছন্দ করি খেলা, রাইট? কিন্তু সবাই কি ক্রিকেটার? সবাই কিন্তু ক্রিকেটার না। কিন্তু ক্রিকেটের খেলা মানে দেখতে আমরা স্টেডিয়ামে যাই, আমরা লাইভ দেখি, আমরা টেলিভিশনে দেখি, মোবাইলে ফেসবুকে সব সময় স্ক্রল করতে থাকি, আমাদের একটা অন্যরকম আবেগ কাজ করে। কিন্তু আমরা কি ক্রিকেটার? আমরা কিন্তু ক্রিকেটার না। এরকম কিছু মানুষ আছে যে ধরেন ওর হয়তো বা বাইক কেনার সামর্থ্য নাই, বা বাইক চালাতে পারছে না, কিন্তু বাইক রিলেটেড মানে সাপোজ, যেহেতু আমি একটা বাইকের কথা উদাহরণ দিচ্ছি, তো আমি সেটার জন্যই এই শব্দটা ইউজ করে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি, এই বিষয়টা এই প্রোডাক্টটা নিয়ে বোঝাচ্ছি। তো সেক্ষেত্রে এরকম অনেকেই বাইকাররা আছে যারা বাইক কেনার সামর্থ্য নাই, কিন্তু বাইক সম্পর্কে খুব সুন্দর ওরা হচ্ছে নলেজ রাখে, কখন কোন বাইক আসতেছে, কখন কোন কার আসতেছে, মোবাইল আসতেছে, কোনটা কি হচ্ছে, প্রাইস কেমন, এই বিষয়গুলো। তো এই ক্ষেত্রে আপনি যেই রিলেটেড নিশ নিয়ে আপনার ওয়েবসাইটে কাজ করছেন, সেই ওয়েবসাইটের গভীরে ঢুকে যান, তাদের জেন্ডার কি, তাদের এজ কি। এরপর চলে আসেন লোকেশন। আমি যদি একটু লোকেশনে যাই, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আরেকটা হচ্ছে লোকেশন। আমি আপনাদেরকে যখন নিজ সিলেকশন করিয়েছিলাম, তখন যেটা করেছি সেটা হচ্ছে, আপনি কি বাংলাদেশ কান্ট্রি ওয়াইজ নিজ সিলেকশন করবেন, নাকি ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড, ইউএসএ, ইউকে, কানাডা, হচ্ছে কোন রিলেটেড কান্ট্রিকে মাথায় রেখে আপনি এই জিনিসটা করতে চাচ্ছেন। একটা কন্টেন্ট রাইট করতে গেলে আমার কাছে লোকেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আপনি আছেন বাংলাদেশে, আপনি বাংলাদেশের লোকজনের কথা চিন্তা করে কন্টেন্ট রাইট করলেন, কিন্তু আপনি মাথায় রাখলেন আমি ইউএসএ ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট হিসেবে প্রেজেন্ট করতে চাই। আপনি কি একবার চিন্তা করে দেখেছেন বাংলাদেশের মানুষ এই কন্টেন্ট রাইটিংটা পড়ে যেভাবে নিবে, ইন্টারন্যাশনালি কি সেভাবে নিবে? তাদের কাছে পৌঁছাতে হলে আপনাকে ইন্টারন্যাশনালি ভাবে যেতে হবে, এবং আপনার কন্টেন্টটাকে সেই রকম ভাবে হচ্ছে আপার লেভেলে নিয়ে যেতে হবে, যেন তাদের সাথে আপনি বিট করতে পারেন। তাদের কন্টেন্টের ধরেন ইউএসএ আপনার হচ্ছে টার্গেট, সাপোজ ধরেন এখন আপনি বাংলাদেশে বসে বাংলাদেশের যারা ইউজার আছে, ট্রাফিক আছে, তাদের চিন্তা ভাবনা করে আপনি সুন্দর করে কন্টেন্টটা রাইট করেছেন,
কিন্তু যখন ইউএসএ তে যাচ্ছে ওয়েবসাইটটা, ওরা ওরা হয়তো ইন্টারেস্ট ফিল করছে না, ওদের কাছে বিষয়টা ভালো লাগছে না, কারণ ওদের চিন্তা ভাবনা, ওদের ইউজার, ওদের ট্রাফিক, ইউএস এর ট্রাফিক ইউজার আর বাংলাদেশের ট্রাফিক ইউজার কিন্তু সেম না, ওদের থিঙ্কিং সেম না, ওদের চিন্তা ভাবনা সেম না। তো সেক্ষেত্রে আমরা আমরা যখন একটা কন্টেন্ট রাইট করব, আমরা চিন্তা করবো এটাকে আমি ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট রাইট করছি, নাকি আমি কান্ট্রি বেস হচ্ছে কাজ করতেছি, আমি কি শুধু বাংলাদেশের মানুষকে চিন্তা করে কি এই কাজ করছি, নাকি আমার ইউএসএ, ইউকে, কানাডা, বাংলাদেশ, সিঙ্গাপুর এই টাইপের কান্ট্রি ওয়াইজ লাগবে। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনাকে তাদের আলাদা কান্ট্রি ওয়াইজ ওয়েবসাইটে ঢুকতে হবে, যে ঠিক আছে এরা হচ্ছে ইউএস এর রিলেটেড কন্টেন্ট রাইট করে, এই রিলেটেড চিন্তা ভাবনা করে ওদেরকে কাজ করতে হয়, তাহলে ইন্টারন্যাশনালি আমাকে বিষয়গুলোকে চিন্তা করে কন্টেন্ট রাইট করতে হবে, অর্থাৎ আপার লেভেলে চিন্তা করতে হবে, আপার লেভেলে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার অডিয়েন্স লোকেশনের যে বিষয়গুলো সেটা খুবই জরুরি একটা ব্যাপার। এরপর চলে আসেন ইকোনমিক কন্ডিশনের বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি শুধু বাংলাদেশ কান্ট্রি নিয়ে চিন্তা করেন, বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক কন্ডিশনের কথা যদি বলতে চাই, তাহলে এখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তারপর হচ্ছে মধ্য নিম্নবিত্ত, অতি নিম্নবিত্ত, অনেক টাইপের লোকজন থাকে। তো সবার আসলে সামর্থ্য একরকম থাকে না। আপনি কোনো প্রোডাক্ট নিয়ে লিখছেন, কোনো সার্ভিস নিয়ে লিখছেন, যেটাই নিয়ে লিখছেন না কেন, আপনাকে অবশ্যই অবশ্যই তাদের ইকোনমিক কন্ডিশনের কথা চিন্তা করে লিখতে হবে। এমনভাবে আপনি লিখতে পারেন যে আসলে আপনার কন্টেন্টটা পড়ে যারা মোটামুটি পর্যায়ে আছে, যাদের আর্থিক সামর্থ্য মিডল ক্লাসের মতো, তারাও উপকৃত হয়, তারাও যেন আপনার থেকে প্রোডাক্ট সার্ভিসগুলো নিতে পারে তথ্য জেনে, এবং যারা আপার ক্লাস আছে তারাও যেন আপনার থেকে প্রোডাক্ট সার্ভিসগুলোর জন্য হেল্প পেতে পারে এই কন্টেন্ট রাইট করে। অর্থাৎ আপনার কন্টেন্টটা এমনভাবে সাজাতে হবে যে শুধু রিচ পিপলের জন্য না, পোর পিপল, মিডল ক্লাস পিপল, রিচ পিপল, সকল টাইপের পিপলরা যেন আপনাদের থেকে সার্ভিস এবং প্রোডাক্টগুলো খুব ভালো করে বুঝতে পারে, এবং আপনার থেকে উপকৃত হয়ে তারা যেন আপনার প্রোডাক্ট সার্ভিসগুলো অথবা যে জিনিসগুলো নিয়ে লিখছেন সেই প্রোডাক্ট সার্ভিসগুলো যেন ভালো করে তারা নিতে পারে, কিনতে পারে। আচ্ছা, এখন মেন্টাল কন্ডিশনও চিন্তা করতে হবে অডিয়েন্সের। আপনার কন্টেন্ট রাইটটা, আপনি যে রাইট করছেন, এটা পড়ার পর তারা কি থিঙ্কিং করে, তারা কি আসলে অ্যাট্রাকটিভ হচ্ছে, তারা কি আপনার এই লেখাগুলো পড়ে তাদের কাছে ভালো লাগছে, তাদের মেন্টাল কন্ডিশনটা কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো আপনাকে চিন্তা করতে হবে। অডিয়েন্স ডিমান্ড, অডিয়েন্সের কিছু ডিমান্ড থাকতে পারে, তাদের মাথায় চিন্তা করতে হবে যে আসলে আমার অডিয়েন্সরা কি চায়, ওদের ডিমান্ড কোথায়। গুগল দেখেন, গুগলের মধ্যে আমরা যে কোনো কোনো কিছু যদি লিখে সার্চ করি, গুগল কিছু ন্যানো সেকেন্ডের মধ্যে কিন্তু, এই যে দেখেন আমি জাস্ট খালি প্রেস করতে দেরি নাই, গুগল কিন্তু রেজাল্ট দিতে দেরি নাই। কেন গুগল সার্চ ইঞ্জিন হচ্ছে আপারে খুব মানে উপরের দিকে আছে, বিকজ অফ ওরা ইউজারদের বিষয়গুলো জানে যে আসলে ট্রাফিক কি চায়, আমার ইউজার কি চায়, ওরা ইউজার ফ্রেন্ডলি করে ফেলেছে, আমাদের সাথে মিল রেখে আমরা যেভাবে চাই ঠিক সেভাবে ওরা আমাকে সার্ভিসগুলো দিচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটের জন্য কিন্তু এই রিলেটেড চিন্তা করতে হবে যে আমার ইউজাররা যেমন চায় আমাকে সেরকম ভাবে সার্ভিসগুলো দিতে হবে। তাহলে ওদের ডিমান্ডগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে অ্যাকচুয়ালি ওদের ডিমান্ড কি। বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে চলে আসে, এখানে আসেন, এখানে কিছু বিষয় লিখেছে। আপনার একটা কন্টেন্ট ধরেন 100%, তার মধ্যে আমাকে প্রথমে কি করতে হয়, কন্টেন্টের ভেতরে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হয় বা টাইটেল প্রেস করতে হয় কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ বা টাইটেল প্রেসের জন্য আপনি এখানে 100% এর মধ্যে 10% সর্বোচ্চ রাখতে পারেন। আপনার পুরো কন্টেন্টটা হবে 80%। হ্যাঁ, আপনার পুরো কন্টেন্টটাই হবে 80% এর উপরে, আর আপনার হচ্ছে কনক্লুশন হবে 10% এর মধ্যে। তাহলে এই হচ্ছে আপনার হচ্ছে টোটাল 100%। এটা আমি দেখাবো আপনাদেরকে, কন্টেন্ট রাইট করে দেখাবো, আপনারা টেনশনের কোনো দরকার নাই, যেহেতু এটা কন্টেন্ট রাইটিং এর বিষয়গুলো নিয়ে বলছি, তাই আপনাদেরকে এই জিনিসটাকে আমি হাইলাইট করেছি যে আসলে কিভাবে একটা কন্টেন্ট রাইটিং এর বিষয়গুলো নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তো এইভাবে করে আসলে আপনার ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে মিডল অথবা কনক্লুশন যে পর্যায়গুলো আছে সেটা আপনাকে কিন্তু মাথায় রেখে এই বিষয়গুলো কিন্তু কাজ করতে হবে। তো আরও দেখেন, আরও কিছু বিষয় এখানে আমি রেখেছি। এই পার্টগুলো আমি এখন দেখাবো না, এই পার্টগুলো আপনাদেরকে অন পেজ এসইও করার পরে দেখাবো, কারণ এই পার্টটা আমি যদি এখন দেখাই আপনারা এই পার্টের কিছুই বুঝবেন না, কারণ এখানে কিছু টাইটেলের প্লেসমেন্টের বিষয় আছে, হেডিং এর বিষয় আছে,
আই ক্যাচি এগুলো বিষয় আছে, হ্যাঁ, কয়টা বিষয়গুলো মাথায় রেখে এখানে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তো এই পার্টটা আমি এখন বুঝাবো না, এই পার্টটা অন পেজ এসইও করে তারপর আপনাদেরকে বুঝাবো, না হলে এই জিনিসটা আসলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, যে এখানে অনেক কিছু লিখেছি, H1 H2 কত ওয়ার্ডের হবে, কিভাবে করবেন, বডি সেকশন, স্টোরি, অনেক কিছু বিষয় এখানে হাইলাইট করেছি। তো এই জিনিসগুলো আমি করব কখন, অন পেজ এসইওটা ক্লাস নেওয়ার পরে, একটা দুইটা ক্লাস নেওয়ার পরে তখন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আপাতত এতটুকু বিষয়টা থাকবে। হ্যাঁ, আমি শীট দিয়ে দিব, বাট এতটুকু বিষয়টা কিন্তু থাকবে। আচ্ছা, এখন একটু বলি আপনাদের, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট বাকি আছে, সেটা আমি বলেছিলাম যে এসইও কোয়াক। তো এসইও কোয়াক আপনাদেরকে আজকে দেখাবো, বাট একটু এখন যা বিষয়গুলো আপনাদেরকে বললাম, বোঝালাম, এই রিলেটেড যদি কার কোনো কোশ্চেন থাকে, আমি মাইক্রোফোন অন করেছি, আপনারা কোশ্চেনগুলো করতে পারেন। তাহলে এই পার্টটা শেষ করে দিই, শেষ করে কোশ্চেনগুলো নিয়ে শেষ করে তারপর আমরা এসইও কোয়াকে চলে যাব। জি বলুন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। গত ক্লাসে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। হ্যাঁ, গত ক্লাসে। জি, মাইক্রোফোন অন করা আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আগাবো। ম্যাডাম, আমাদের কি অল ইন ইউআরএলটা কি দেখানো ছিল? হ্যাঁ, মানে অল ইন টাইটেল তো দেখছি, কিন্তু অল ও ইন ইউআরএল না, অল ইন ইউআরএলটা দেখানো হয় নাই, মানে আমাদের কিওয়ার্ড রিসার্চের ভেতরে অল ইন ইউআরএলটা ওরকম বেশি একটা লাগে নাই, তাই দেখানো হয়নি। ও আচ্ছা আচ্ছা। ম্যাডাম, ব্রেইনস্টর্মটা কি, যে একটা ছিল আর কি, কি লেখা, ব্রেইনস্টর্মিং, কোথায়, কোনটাতে? এটা ম্যাডাম কিওয়ার্ড রিসার্চের শীটের মধ্যে আমাদের যে ইসের মধ্যে ছিল আর কি, যে টপিকে ছিল। শীটের টপিকে ছিল? এটা হলো আপনার কিওয়ার্ড রিসার্চে যে আপনার ফার্স্ট ইটা ছিল না তখন, কিওয়ার্ডে না, সরি ম্যাডাম, আচ্ছা, আপনি দেখে আমাকে পাঠান, অসুবিধা নাই, আপনি স্ক্রিনশট দিয়েও পাঠাতে পারেন আমার মেসেঞ্জারে, আমি দেখে আচ্ছা আপনাকে বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে। জি, নেক্সট অন্য কেউ? আমরা এই পার্টটা শেষ করে ফেলি, মানে আমরা কোনো সমস্যা রেখে সামনে আগাতে চাই না। হ্যাঁ, প্রবলেম সলভ করব, সামনে আগাবো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা একটু আগাই। জি ম্যাডাম। ওকে, চলুন। আর বাকি তো আপনাদেরকে কন্টেন্ট রাইট করে ইনশাল্লাহ দেখাবো। অন পেজ এসইওর 2টা ক্লাস আছে, কন্টেন্ট রাইটিং এর ক্লাস আছে, তারপর হচ্ছে এআই দিয়ে ক্লাস আছে আপনাদের। হ্যাঁ, অনেকগুলো ক্লাস আছে। চলুন আমরা একটু আগাই। তো আমরা গত ক্লাসে যে বিষয়টা আপনাদেরকে গুরুত্ব সহকারে বলেছিলাম, সেটা হচ্ছে যে কম্পিটিটর অ্যানালাইসিস। এটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে মেন বাধাই কিন্তু আমাদের কম্পিটিটর। এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসইও কোয়াকের হেল্প নিতে হবে। তো এসইও কোয়াকের যে হেল্প আমরা নিব, তো এটার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে এই যে এসইও কোয়াক, এটা লিখতে হবে। লিখে আপনারা যখন সার্চ করবেন এসইও কোয়াক কম এক্সটেনশন, এটা আমাদেরকে নিতে হবে। এখন একটু আসি, এই যে এসইও কোয়াক ক্রোম এক্সটেনশনে চলে আসবো, অ্যাড টু ক্রোম করব, অ্যাড এক্সটেনশন করব। এগুলো আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। একটু আসুক। হুম, এই যে এসইও কোয়াকটা আমরা পিন করে দেব। এই যে চলে আসছে এসইও কোয়াক আমাদের, আর কিছুই করতে হবে না। একটু রিলোড দেই। ওকে, রিলোড দেওয়া শেষ। এখন আমরা যদি কোনো কিছু লিখে এসইও কোয়াকে সার্চ করি, সাপোজ ধরেন কোনো কিছু লিখলাম, লিখে সার্চ করলাম, করে আমরা যদি কোনো একটা ওপেন করি, দাঁড়ান কয়েকটা সাইট ওপেন করি একসাথে, দাঁড়ান, একটা না, যে কোনো একটা, যে কোনো সাইটগুলো যদি ওপেন করি,
কয়েকটা নিলাম। এই যে দেখেন, আপনারা হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন। হ্যাঁ, রাইট বাটনে ক্লিক করলে এই যে দেখেন এখানে এসইও কোয়াক দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এসইও কোয়াক দেখতে পাবেন রাইট বাটন ক্লিক করলে, লেফট বাটন না। রাইট বাটন ক্লিক করলাম, তারপর এসইও কোয়াক, আপনি জাস্ট কার্সরটা রাখলে এখানে আপনাকে আরো অনেক কিছু ইনফরমেশনের জন্য বলবে। তা আমরা চলে যাব পেজ ইনফোতে। চলে যাই পেজ ইনফোতে। ওকে, দেখেন পেজ ইনফোতে চলে আসলাম। আপনি ধরেন যে কম্পিটিটরের ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস দেখতে চাচ্ছেন, যেই কম্পিটিটরের ওয়েবসাইট সম্পর্কে ডিটেলস দেখতে চাচ্ছেন, সেই কম্পিটিটরের ওয়েবসাইটটা ওপেন করবেন। ওপেন করার পরে রাইট বাটন প্রেস করবেন। রাইট বাটন প্রেস করার পরে এসইও কোয়াক দেখতে পাবেন। সেখান থেকে আপনি চলে যাবেন পেজ ইনফোতে। পেজ ইনফোতে যাওয়ার পরে এখন আমরা কি কি জিনিস দেখতে পারি একজন কম্পিটিটরের অ্যানালাইসিসের জন্য, সেটা চলে আসি। আচ্ছা, পাশাপাশি আমি এসইও কোয়াকের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে হাইলাইট করি। সেটা হচ্ছে যে একজন ইউজার, একজন ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে, সে বলবে তা আমার ওয়েবসাইটটাকে তুমি ভিজিট করো, আমার ওয়েবসাইটে কি কি প্রবলেম আছে আমাকে জানাও। তো সেক্ষেত্রে তাকে জানাতে হয়, তাদেরকে হচ্ছে অডিট রিপোর্ট একটা পেশ করতে হয় যে আপনার কি কি টাইপের প্রবলেম এখানে আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এইখান থেকে কি কি জিনিস বের করা যায়, কিন্তু আপনারা কিন্তু এক ক্লাসে এই জিনিসগুলো সব বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? একটা ওয়েবসাইটের ভেতরে কত কিছু করা হয়। একটা ওয়েবসাইটের ভেতরে অন পেজ এসইও করা হয়, টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করা হয়, অফ পেজ এসইও নিয়ে কাজ করা হয়, ব্যাক লিঙ্ক, গেস্ট পোস্টিং, ইমেজ সাবমিশন, আর্টিকেল সাবমিশন। হ্যাঁ, এখানে সোশ্যালের অনেক কাজ থাকে, ডু ফলো, নো ফলো, অনেক কিছু একটা ওয়েবসাইটের ভেতরে থাকে। তো সেক্ষেত্রে একটা ক্লাসের মধ্যে তো আপনি খালি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এইভাবে আমরা বিষয়গুলোকে বের করতে পারি, কিন্তু এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমাদের অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল সবকিছুই বাকি আছে, এভাবে আস্তে আস্তে শিখবো। তো জাস্ট আমরা খালি একটু সুন্দর করে ভালো করে দেখি যে আসলে কিভাবে এটা হয়। বেসিক ইনফোতে চলে যায়। পেজ ইনফোর টোটাল যে রিপোর্টটা আছে সেটা আমাকে বলছে। এখানে আপনাকে টাইটেল প্রেস করছে, আপনার এখানে কি রিলেটেড টাইটেল ওরা প্রেস করেছে কিওয়ার্ডটার জন্য। এখানে মেটা ডেসক্রিপশন ওদেরটা দিয়ে দিয়েছে, কি টাইপের মেটা ডেসক্রিপশন এখানে প্রেস করেছে। অন পেজ এসইও এর মধ্যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, লিংক, সবগুলো বিষয়গুলো নিয়ে সবার আগে কথা বলবো। হ্যাঁ, আপনাদের আজকে বুধবার, রবিবার অন পেজ এসইও ধরা হবে, এই জিনিসগুলো ফুললি ক্লিয়ার করে দিব। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এটাও অন পেজ এসইও এর ভেতরে আছে, এটাও ক্লিয়ার করব। লিঙ্ক তো আমরা বুঝতেছি যে একটা লিঙ্কের কথা বলছে, রাইট? তো এখানে ইন্টারনাল লিঙ্ক ওদের আছে 179টা, এক্সটার্নাল লিঙ্ক আছে 31টা। তো ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক শুনলে অবশ্য আমরা কিন্তু বুঝতে পারছি যে ইন্টারনাল মানে কি, এক্সটার্নাল মানে কি। ইন্টারনাল বলতে কি বোঝাচ্ছে? আমার নিজের ওয়েবসাইটের ভেতরে যে লিঙ্কগুলো আমরা করেছি সেটাকে ইন্টারনাল লিঙ্ক বলছি। এক্সটার্নাল লিঙ্ক বলতে আমার ওয়েবসাইট ছাড়া আমি যে লিঙ্কগুলো নিয়ে কাজ করছি তাকে এক্সটার্নাল লিঙ্ক বলছি। এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, জাস্ট এখন আপনাদেরকে সংজ্ঞাটা বললাম বোঝার জন্য। ডিটেলস আলোচনা অন পেজ এসইও ইন্টারনাল এক্সটার্নাল নিয়ে হিউজ আলোচনা করব। ওকে, আর অফ পেজ এসইওতে এক্সটার্নাল লিঙ্ক নিয়ে অনেক কথাবার্তা বলা হবে। আচ্ছা, এখন চলে আসি পেজে। একটু নিচে যদি একটু স্ক্রল করি, এখানে দেখেন কিওয়ার্ড বিষয়গুলো এখানে বলছে। কিওয়ার্ড ডেনসিটিতে যদি একটু চলে যাই, এখানে টোটাল নাম্বার অফ ওয়ার্ড হচ্ছে 2242টা। সি অলে গেলে আপনি পাবেন। এইখানে আপনি কিন্তু একজন কম্পিটিটরের এই যে একটা ওয়ার্ড কতগুলো ইউজ হয়েছে, দুইটা ওয়ার্ড কতগুলো ইউজ হয়েছে, মানে এটা হচ্ছে কি আপনার একটা হচ্ছে লং টেল, একটা শর্ট টেল। এটা শর্ট টেলের ভেতরে পড়ে, এই কিওয়ার্ডগুলো শর্ট টেলের ভেতরে পড়ে। 3 যেগুলো আছে মিড টেলের ভেতরে পড়ে। 4 যেগুলো আছে আপনি লং টেলের ভেতরে নিয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এইখান থেকে আপনি যেটা দেখতে পাচ্ছেন, কিওয়ার্ডগুলো কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কিওয়ার্ডগুলো কিন্তু খুব সুন্দর করে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, সাথে ডেনসিটিগুলো নিতে পারছেন। যে দেখেন এখানে কত কম আছে ডেনসিটিগুলো, এই যে এখানে কিন্তু খুব কমই দেখাচ্ছে আপনার ডেনসিটিগুলো। তো এখানে আমি একটু বলি, এই জায়গায় যে আপনি 9, 7 এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর
ভেতরে কিন্তু এটা থাকতে হবে, এটা ক্রস করা যাবে না। তো সেক্ষেত্রে এইখান থেকে কিন্তু ডেন্সিটিগুলো এটার রেঞ্জের ভেতরেই কিন্তু এইখান থেকে দেখতে পাচ্ছেন। সো আপনারা কিন্তু এইখানে যারা কম্পিটিটর আছে তাদের এইটা নিয়ে কাজ করতে পারেন। এরা কিন্তু এমনি এমনি ইয়াতে আসে নাই, মানে ফ্রন্ট পেজে আসে নাই, এরা এমনি এমনি কিন্তু র্যাঙ্কিংয়ে আসে নাই। এটা কিন্তু আমি ফ্রন্ট পেজ থেকেই নিয়েছি, অর্থাৎ যারা এই কিওয়ার্ড রিলেটেড যারা র্যাঙ্ক করেছে ওই পেজগুলো থেকে কিন্তু নিয়েছে। তার মানে এই পেজগুলো অবশ্যই ভালো বলেই তো র্যাঙ্ক করেছে। তো এইখানে যদি আমি চলে যাই, এখানে যদি চলে যাই তাহলে আপনি কিন্তু এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে এইখানে এই শব্দগুলো কতবার ব্যবহার করা হয়েছে, এই শব্দগুলো কতবার ব্যবহার করা হয়েছে। ডেন্সিটি বলতে ওরা এখানে বোঝাতে যাচ্ছে 1.20%, মানে এই পার্সেন্টেজটা আমি আপনাকে দেখাবো কিভাবে আসলে এই পার্সেন্টেজটা আসে। যখন অন পেজ এসইও করবো আমি এটা আপনাকে দেখাবো, হ্যাঁ, অসুবিধা নাই। বললাম না অনেক কিছু এখন বুঝতে পারবেন না। আচ্ছা, এটা গেল। তারপরে এখানে চলে আসি, কিন্তু এটা এখন আমাকে দেখানো খুবই জরুরি যে আসলে কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে কিভাবে কাজ করে, এটা একটু জরুরি আপনাদেরকে দেখানো, এই জন্য আমি দেখাচ্ছি। আচ্ছা, এখানে চলে আসি। আচ্ছা, এখানে যদি যাই, ডায়াগনোসিসে যদি যাই, ইউআরএল এ চলে আসি। যে কোনো কিছুর একটা ইউআরএল অবশ্যই লাগে। 29 ক্যারেক্টারের এই ইউআরএলটা প্রেস করা হয়েছে, 29 ক্যারেক্টারের গ্রিন সিগন্যাল দিয়েছে, তার মানে ডান। এখানে যে জিনিসগুলো গ্রিনে থাকবে সেই জিনিসগুলো নিয়ে আপনাকে কোনো কাজ করতে হবে না, যে জিনিসগুলো রেডে থাকবে তার মানে সেই জিনিসগুলো অবশ্যই নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি শুধু কম্পিটিটর অ্যানালিসিসের জন্য এসইও কোয়াক নিয়ে কাজ করবেন বিষয়টা এমন না। আপনি যখন আপনার ওয়েবসাইটে আনবেন, যখন গুগলে সার্চ করে আপনার ওয়েবসাইট পাবেন, তখন কিন্তু আপনি খুব ইজি ওয়েতে নিজেরটাও কিন্তু সার্চ করতে পারছেন। অর্থাৎ আপনি নিজেরটাও কিন্তু এসইও কোয়াকের মাধ্যমে রিপোর্ট বের করতে পারছেন যে আপনার নিজের কি অবস্থা, আপনার নিজের টাইটেলের কি অবস্থা, ইউজারের কি অবস্থা, হ্যাঁ, আপনার ক্যানোনিক্যালের কি অবস্থা, মেটা ডেসক্রিপশনের কি অবস্থা, কোনোটাই কি আপনাকে রেড অ্যালার্ট দিচ্ছে কিনা, আপনাকে কি কি বিষয় নিয়ে এখানে কাজ করতে হবে, এটা কিন্তু আপনার নিজের ওয়েবসাইটের জন্যও কিন্তু আপনি বুঝে যাচ্ছেন। আপনি যেভাবে কম্পিটিটরের অ্যানালাইসিসটা করছেন সেভাবে নিজেরটাও কিন্তু অ্যানালাইসিস করে আপনি সেখান থেকে পার্থক্য বের করতে পারছেন যে তাদের ওয়েবসাইটের কি অবস্থা, আপনার ওয়েবসাইটের কি অবস্থা। এই জিনিসগুলো কিন্তু আপনারা ইজি ইয়ার বের করতে পারছেন। তো সেক্ষেত্রে এখান থেকে আপনার ইউআরএল, এখানে আপনার ক্যানোনিক্যাল, এখানে আপনার টাইটেল, মেটা ডেসক্রিপশন, হ্যাঁ, এই যে এখানে মেটা ডেসক্রিপশন গুলো দিয়ে দিয়েছে। এখানে হেডিং এর মধ্যে ওরা ইস্যুস পেয়েছে, হ্যাঁ, তো এখানে ওরা কিন্তু রেড অ্যালার্ট এখানে দিয়েছে। ওরা H1 পেয়েছে 4টা, H2 3, এখানে 0 বাকিগুলো আর পাইনি, সেইগুলো নিয়ে কথা বলতেছে। তো এখানে নিয়ে আপনাকে কাজ করতে বলতেছে। এখানকার যদি কথা বলি, ইমেজের কথা অল গুড, ইমেজে ওরা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট বসিয়ে দিয়েছে, মানে এটা অল গুড। এখানে হচ্ছে HTML রেকর্ড ওকে, এখানে গ্রিন সিগন্যাল ফ্রেশ নট ডিলেটেড, কোনো সমস্যা নাই, এগুলো ডান, হ্যাঁ, গ্রাফিক্যাল কোনো সমস্যা নাই। এরপরে এখানে গুড বলতেছে। এই রিপোর্টগুলো আপনাদের প্রত্যেকটা বের করতে হবে। সাইড ম্যাপে ঝামেলা দেখাচ্ছে, সাইড ম্যাপের সমস্যা, সাইড ম্যাপ নিয়ে টেকনিক্যাল এসইওতে কথা বলবো আপনাদের সাথে। ল্যাঙ্গুয়েজ robot.txt নিয়ে টেকনিক্যাল এসইওতে কথা বলবো, এটা ডান, কিন্তু সাইড ম্যাপে ইস্যু আছে, তার মানে সাইড ম্যাপ নিয়ে কাজ করতে হবে। ল্যাঙ্গুয়েজ ওকে বলতেছে, আরও যে বাকি বিষয়গুলো আছে এগুলো সবকিছু অল গুড। এখন চলে আসি ইন্টারনাল লিঙ্কের কথায় আসেন, চলুন। ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক দেখাচ্ছে কত, 179, 179টা দেখাচ্ছে ইন্টারনাল লিঙ্ক। দেখেন এখানে সুন্দর করে ইমেজ কতগুলো আছে দিয়ে দিয়েছে, 42টা ইমেজ আছে, টেক্সট 133টা আছে, ফ্রম 4টা ফ্রম এখানে দেয়া হয়েছে, ফলো হচ্ছে 177টা, আর নো ফলো হচ্ছে 2টা। এগুলো বোঝাবো অপেজ এসইওর ক্লাসে, হ্যাঁ, এগুলো অপেজ এসইওর ক্লাসে আপনাদেরকে বোঝাবো। এরপরে এখানে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখেছেন। একটু যদি আসি, এর সময় লাগলে লাগুক, আপনাদের বোঝাতে হবে। 133টার কথা বলেছে, 133টা কিন্তু লিঙ্ক ওরা আপনাকে প্রোভাইড করেছে, দেখাচ্ছে যে 133টা লিঙ্ক কোনগুলো। তাহলে আপনি নিজের ওয়েবসাইটে আসলেও কি এই জিনিসগুলো বের করতে পারবেন না? আপনিও কিন্তু নিজের ওয়েবসাইটে এসে এই বিষয়গুলো কিন্তু বের করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক 31টা, তার মধ্যে হচ্ছে ফলোই হচ্ছে 31টা, ইমেজ আছে মাত্র 2টা, টেক্সট দিয়েছে 28, আর এই যে বাকি কয়টা 31টার কিন্তু লিঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন। 29টা দেওয়া হয়েছে,
আর 2টা দেওয়া হয়নি, কোনো ইস্যুর জন্য হয়তোবা 2টা আরও পাওয়া যায়নি। এখন এই যে দেখেন, আপনি কিন্তু চাইলে লিঙ্কগুলোর মধ্যেও ঢুকতে পারবেন, আপনার কম্পিটিটরের লিঙ্কগুলোর ভেতরেও কিন্তু ঢুকতে পারবেন চাইলে। যাই, এই যে দেখেন, দেখেছেন কি টাইপের এক্সটার্নাল লিঙ্ক ওরা ব্যবহার করেছে। আপনি চাইলেই কিন্তু কম্পিটিটরের এই লিঙ্কগুলোর ভেতরে ঢুকতে পারছেন। আচ্ছা, এরপর চলে আসি ডেনসিটি। এই যে প্রত্যেকটার ডেনসিটিগুলো দিচ্ছে, এই শব্দগুলো কতবার ব্যবহার করা হয়েছে সেই জিনিসগুলো আপনাকে দিচ্ছে, এই শব্দগুলোর সাথে ডেনসিটি কত পার্সেন্ট আছে সেটা দিচ্ছে। এই যে ডেনসিটি কত পার্সেন্ট আছে, এইটা আমি আপনাদেরকে অন পেজ এসইও করার সময় বুঝাই দিব। হ্যাঁ, এখন বুঝতে পারবেন না, এটা আমি বুঝাই দিব। টোটাল দেখেন 1 2 3 4, মানে একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ডের ভিতরে কি কি জিনিস এখানে আছে সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, অনেকগুলো আছে, দেখেন আপনি এখানে অভাব নাই। আপনি এখানে কতগুলো কিওয়ার্ড লাগবে কম্পিটিটর অ্যানালাইসিস করতে গিয়ে, আপনি কিন্তু সকল জিনিসগুলো সম্পর্কে আপনার কম্পিটিটরের ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আইডিয়াগুলো পাচ্ছেন। পাশাপাশি আপনার এখান থেকে আপনার যেই ওয়ার্ডগুলো আছে, আপনি কতগুলো 1 ওয়ার্ড ইউজ করেছেন, 2 ওয়ার্ড, 3 ওয়ার্ড, 4 ওয়ার্ডগুলো ইউজ করেছেন, সেগুলো কিন্তু আপনি ইজি ইয়ার এখান থেকে বের করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা জরুরি বিষয়। আমরা কিভাবে এসইও কোয়াকের মাধ্যমে এই জিনিসগুলো দিয়ে বের করতে পারি, এইটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। টোটাল ওয়ার্ড কতগুলো আছে, কিওয়ার্ড ডেনসিটি টোটাল ওয়ার্ড 2196টা আছে। আমাদের এখন যদি আমি কথা বলি, তাহলে আমাদের কিন্তু ওয়েবসাইট নতুন, আমরা আমাদের ওয়েবসাইটে এখনো অনেক কিছু করি নাই, তো আমাদের ওয়েবসাইটে অনেক কিছু করতে হবে আমাদেরকে। তো আমরা যখন আস্তে আস্তে করে ব্লগ কন্টেন্টগুলো রাইট করব, আমাদের কিওয়ার্ডও বাড়বে, আমাদের ব্লগ কন্টেন্টও বাড়বে, আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো হাইলাইট হবে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো খুব সহজে। তো যে কোনো একটা দেখেন, এইটা কিন্তু এই ইউআরএল এর ভেতরে ঢুকেছে আমরা। হ্যাঁ, এই ইউআরএল এর ভেতরে ঢুকে এই জিনিসগুলো কিন্তু এসইও কোয়াকের মাধ্যমে আমরা বের করছি। তাইলে আমরা প্রতিনিয়ত যেটা করব, সব সময় আপ টু ডেট থাকব। এখন এই কম্পিটিটর অ্যানালাইসিসের যে বিষয় একটা ডেমো দেখালাম, এখন আপনারা কিভাবে করবেন? আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যেই নিশ নিয়ে কাজ করছেন, সেই নিশের আপনি গুগলে সার্চ করে দেখবেন যে টপ 15 কারা আছে, যারা র্যাঙ্কিংয়ে আছে। আপনার নিশ অনুযায়ী টপ 15-এ কারা এমন আছে, যে কোন ওয়েবসাইটগুলো আছে যারা আসলে র্যাঙ্কিংয়ে আছে টপ 15-এর মধ্যে। তো আপনি প্রথম 50 জনকে নিয়ে টার্গেট করেন। প্রথম 50 জনের বলতে গেলে অনেকগুলোর একটা সেক্টর আছে, তো আস্তে আস্তে আগান। আস্তে আস্তে কিভাবে, প্রথম 5 জন, 10 জন, 15 জন, 20 জন, এরকম করে করে তাদেরকে টার্গেট করেন। আস্তে আস্তে 50 জনে, প্রথমেই ঢুকেই 50 জনকে টার্গেট করতে পারবেন না। আগে আপনাকে 5 জনকে টার্গেট করতে হবে, 10 জনকে টার্গেট করতে হবে, তারপরে কিন্তু আপনি আস্তে আস্তে 50 জনে যেতে পারবেন। তো আপনার যে নিশগুলো নিয়ে আপনি কাজ করছেন, টপ বেস্ট 10 ওয়েবসাইট কারা আছে তাদেরকে খুঁজে বের করেন। করার পরে এসইও কোয়াকে ঢুকে দেখেন যে ওদের কি অবস্থানে আছে, ওরা কি করছে, ওরা কিভাবে কিওয়ার্ডগুলোকে প্রেস করেছে, ওরা যে আজকে র্যাঙ্কিংয়ে আছে, ইন্ডেক্সিং হয়েছে, এবং ওরা যে হাইলাইট করেছে নিজেকে এবং র্যাঙ্ক করেছে, সেটা কিভাবে সম্ভব হয়েছে, ওদের ওয়েবসাইটগুলোকে কিভাবে গুছিয়েছে, যেভাবে আমাদেরকে গুছাতে হবে, যেভাবে আমাদেরকে কাজ করতে হবে। দেখেন, আমি যে এসইও কোয়াকের মাধ্যমে ঢুকলাম, আমার কি কোনো বাধা হয়েছে? আমার কি এই যেই সব ওয়েবসাইটের ভেতরে আমি এসইও কোয়াক দিয়ে দেখালাম, এখানে ঢুকে কি আমাকে কোনো পাসওয়ার্ড প্রেস করতে বলছে, আমাকে কিছু বলছে যে তুমি তোমার পাসওয়ার্ডটা দাও, না হলে তুমি ব্যাক এন্ডে যেতে পারবা না? আমি অন পেজ এসইও রবিবারের ক্লাসে আপনাদেরকে দেখাবো যে আপনি চাইলেই যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন না, এটার জন্য অবশ্যই আপনাকে অ্যাক্সেস লাগবে। আমি দেখেন যে কোনো ওয়েবসাইটে চাইলেই কিন্তু ভিজিট করতে পারছি, যে কোনো ওয়েবসাইটের যা খুশি তাই কিন্তু ওপেন করতে পারছি, যে কোনো ব্লগ কন্টেন্টগুলো কিন্তু আমার ইচ্ছা মতো আমি পড়তে পারছি না?
এইখানে আমাকে কি কারো অনুমতি নিতে হচ্ছে? অনুমতি নিতে হচ্ছে না, কারণ আমি যেন যখন তখন এসে এই সাইটগুলোতে কাজ করতে পারি, এই কারণেই কিন্তু আমাকে এই অনুমতিটা দেওয়া হয়েছে। এই যে অ্যাড চলে আসছে, তো এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড, গুগলের ডিসপ্লে অ্যাড। তো এই যে আমার এই জিনিসগুলো যে আসছে, এটার জন্য কিন্তু অনুমতি লাগছে না। বাট আপনি যখন ব্যাকএন্ডে যেতে যাবেন, আপনি যখন অ্যাডমিন প্যানেলে ঢুকতে যাবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড থাকতে হবে, না হলে কিন্তু এই ব্যাকএন্ডে যেতে পারবেন না। এটা আমি দেখাবো আপনাদেরকে, গত ক্লাসেই দেখাবো। ধরেন এই যে এখানে যে ব্লগ কন্টেন্টগুলো রাইট হয়েছে, ওপেন করি, আজকেই এই যে 8টা 41-এ পোস্ট করেছে, এটা একদম রিসেন্ট পোস্ট হয়েছে। তো এই যে আমি এটা কি করতে পারছি, ওপেন করছি, পড়তেছি, দেখতেছি, হ্যাঁ তাই না, পড়ছি দেখছি সবই করছি না। দেখেন কত বড় রাইট করেছে, কন্টেন্ট রাইট 2-3 হাজার তো হবেই। হ্যাঁ এই যে দেখেন, আচ্ছা ইমেজ প্রেস করেছে, সবকিছু করেছে। যে আমরা যে দেখতে পাচ্ছি, এটা কিভাবে দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। এই অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা ওদের আছে, আমাদের নাই। ওরা ওই অ্যাডমিন প্যানেলে যাচ্ছে, যে পোস্ট করছে, ডিজাইন দিচ্ছে, কন্টেন্ট রাইট রেডি হয়ে যাচ্ছে, কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্ট রাইট করে ফেলছে, ইমেজ রেডি করে ফেলতেছে, এগুলো ক্যাপশন সব রেডি, যে জাস্ট পোস্ট করছে। এটার জন্য কারা পোস্ট করছে? যারা অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস যাদের কাছে আছে, যারা এই কাজগুলো করে। তো এটা ব্যাকএন্ড থেকে এগুলো পোস্ট করতে হয়। হ্যাঁ, আর যেটার মাধ্যমে আমরা কি করে থাকি, দেখে থাকি। তো অন পেজ এসইও এর মধ্যে এই জিনিসগুলো করা হয়। এখন যে জিনিসটার জন্য আমি আসলাম, সেটা কি? সেটা হচ্ছে এসইও কোয়াক। একজন ইউজার, ভালো করে খেয়াল করেন, একজন ইউজার, একজন ট্রাফিক যারা আসবে, তাদেরকে কখনোই কোনো এক্সেসের প্রয়োজন হবে না। আমরা যখন খুশি তখন আসবো, যখন খুশি তখন যা খুশি তাই করবো। হ্যাঁ, এখন এইটা একটা ব্যাপার গেল। তো আমি যেটা বলছিলাম, একটা ক্লায়েন্ট যখন আপনাকে কোনো একটা কাজ করতে দিবে, সবাই একটু অ্যানসার দিবেন প্লিজ। যখন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ করতে দিবে, তখন কি করবে? আমি মাইক্রোফোন অন করে দিয়েছি। আপনাকে কি শুরুর দিকে কোনো অ্যাক্সেস দিবে? তার ওয়েবসাইটে আপনি কি বিশ্বস্ততা অর্জন করতে পেরেছেন? তার ওয়েবসাইটে ঢুকে আপনি যদি এমন কোনো কিছু করে ফেলেন যেটা সারা জীবনের জন্য তার জন্য একটা ক্ষতি, আপনি তো এমন হতে পারেন যে স্প্যাম থাকতে পারেন, আপনি এমন হতে পারেন যে তার ওয়েবসাইটটা খুব ভালো র্যাঙ্ক করছে, আপনি স্প্যামের শিকার হলো সে। আপনি বললেন যে আপনি কাজ করবেন, বাট আপনি কি করলেন? আপনি সুযোগে রইলেন যে না, উনি যদি আমাকে কাজ দেয় আমি এটার একটা কিছু করব। হ্যাঁ, তো এরকম একটা চিন্তা ভাবনা তো আপনার ভিতরে থাকতে পারে। তো একটা ক্লায়েন্টের যত পর্যন্ত আপনি বিশ্বস্ততা অর্জন করতে না পারবেন, একটা ক্লায়েন্ট যখন বুঝবে যে না আপনি আসলে কাজটা করতে পারবেন, আপনাকে ট্রাস্ট করা যায়, তখনই কিন্তু সে তার ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিবে। এর আগে কিন্তু দিবে না। তাহলে ক্লায়েন্ট এসে আপনাকে কি বলবে? তুমি আমার ওয়েবসাইট ভিজিট করো, দেখো কি কি প্রবলেম আছে, রিপোর্ট পেশ করো, এটা করো সেটা করো, এইগুলো আপনাকে বলবে। তখন আপনাকে কি করতে হবে? এসইও কোয়াকের মাধ্যমে এই রিপোর্টগুলোকে হাইলাইট করতে হবে। আমরা আরো অনেক কিছু শিখি, শেখার পরে প্রয়োজনে এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব। হ্যাঁ, তো তারপরে যখন আপনি বিশ্বস্ততা অর্জন করতে পারবেন, তখনই কিন্তু আপনাকে অ্যাডমিন প্যানেলে যাওয়ার সুযোগ করে দিতে হবে। আপনি অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, ব্যাকলিংক, গেস্ট পোস্টিং, আপনি যেটারই কাজ করেন না কেন, আপনাকে যত পর্যন্ত অ্যাক্সেস না দিবে, তত পর্যন্ত আপনি কোনো কিছুই করতে পারবেন না। তো তাকে ফাইনালি আপনাকে কাজ দেওয়ার আগে, আপনাকে কাজে অ্যালাইন করার আগে, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আপনি রিয়েলি কাজ পারেন কিনা, আসলে কি কি প্রবলেম আছে আপনার সাথে, ডলারের যে বিষয় আছে, পেমেন্টের যে বিষয় আছে, সেগুলো মিলছে কিনা। যদি দেখে যে হ্যাঁ এগুলো হয়ে যাচ্ছে, তখন তারা আপনাকে কাজ দিবে, এর আগে কিন্তু কাজ দিবে না। তো বিভিন্ন ওয়েতে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে ভিজিট করব, বিভিন্ন ওয়েতে তাদেরকে বিশ্বস্ততা অর্জন করব। আর এসইওর ক্ষেত্রে আপনি যদি কোনো ক্লায়েন্টের বিশ্বস্ততা একবার অর্জন করতে পারেন, বিলিভ করেন সে আপনাকে 5 বছরেও ছাড়বে না। আপনি কিন্তু তার জন্য ফিক্স ক্লায়েন্ট হয়ে যাচ্ছেন। আপনি গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, যে কোনো সেক্টর, যে কোনো কোর্সের কথা বলেন না কেন, এইটা হচ্ছে ভেরিয়েবল, ফিক্স না। আপনারা আজকে একটা ক্লায়েন্ট পেয়েছেন, কালকে আরেকটা ক্লায়েন্ট পাবেন।
একটা ক্লায়েন্ট আপনাকে আজকে কাজ দিচ্ছে, আবার বলছে তোমার আর দরকার নাই, তুমি চলে যাও। আরেকজন থেকে গ্রাফিক ডিজাইনার দিয়ে দিয়ে ডিজাইন করাচ্ছে, ভিডিও অন্য একটা ভিডিও এডিটর দিয়ে ভিডিও করাচ্ছে, অন্য আরেকজন দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করাচ্ছে, বুস্ট করাচ্ছে। কিন্তু এসইওর ক্ষেত্রে আপনি কখনো সেই ক্লায়েন্ট আপনাকে ছাড়বে না যদি আপনি তাকে মোটামুটি ভালো একটা রেজাল্ট দিতে পারেন। সে কখনোই আপনাকে ছাড়বে না, কারণ সে যদি আপনাকে ছাড়ে তার র্যাঙ্ক, তার পজিশন, তার ওয়েবসাইটের অবস্থা খারাপ হয়ে যাবে, 12টা হয়ে যাবে। আরেকজনকে নিয়ে এসে তাকে ওয়েবসাইটের বিষয়গুলোকে বোঝাতে এই রেজাল্টে তাকে আনতে তার অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু 6টা মাস তার নষ্ট হবে। তারপরে যে হয়তো যদি ঠিক না হয়, আপনার চেয়ে যদি সে খারাপ কাজ করে, তখন তো তাকে সেই হচ্ছে আপনাকে বাদ দিয়ে আরেকজনকে নিয়েছে, আরেকজনকে বাদ দিয়ে তাকে আরেকজনকে নিতে হবে। এই কারণে কখনোই কিন্তু এসইও নিয়ে যদি কাউকে কোনো বিশ্বস্ততা অর্জন করে ফেলতে পারেন কোনো ক্লায়েন্টের, সে আপনাকে কখনোই ছাড়বে না, সারা জীবনই দেখবেন সে আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। তো এরকম যদি 4-5টা ক্লায়েন্টও আপনার হয়ে যায় বা 5-10টা ক্লায়েন্ট আপনার ফিক্সড হয়ে যায়, আপনাকে জবও করতে হবে না, আপনাকে কিছুই করতে হবে না। ওই ফিক্সড 4-5টা ক্লায়েন্ট নিয়েই আপনি সারা জীবন বসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। একটা বিজনেসের যদি আপনার ওয়েবসাইটে আপনি সব টাইপের কাজ আপনি করেন, অথবা একটা পার্মানেন্টলি কোনো একটা কাজ করেন, আপনাকে যদি মান্থলি খুব ভালো একটা রেঞ্জে সে আপনাকে রাখে, তাহলে আপনার এখানে 5 জনের যদি আপনি কাজ করেন, তাহলে আপনার ভালো অঙ্কের টাকা কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেছনে ফিরে আর দেখতে হবে না। তো এটার জন্য আপনাকে ধৈর্য শক্তি থাকতে হবে, কাজ করার মতো অ্যাবিলিটি অর্জন করতে হবে, আর সবচেয়ে বড় বিষয় এক্সপেরিয়েন্স। আমি বারবার একই কথা বলতেছি ভাই, বিশ্বাস করেন কোর্স শেষ হওয়ার পরে নিজের মাথা যদি দেয়ালের মধ্যে বাড়ি দিতে দিতে রক্ত বের করে ফেলেন, তাও কিছু করতে পারবে না। কেন বলতেছি? কারণ এই কারণে বলতেছি, আপনারা ফ্রি ওয়েবসাইট হোক বা হচ্ছে পেইড ওয়েবসাইট হোক, ফ্রি ওয়েবসাইট হলে অ্যাটলিস্ট কি করতে পারছেন, আপনারা কিন্তু প্র্যাকটিসটা করতে পারছেন। পেইড ওয়েবসাইট হলে আপনারা সবচেয়ে বড় বেনিফিট যেটা পাচ্ছেন সেটা হচ্ছে, হ্যাঁ আমি কোশ্চেন দিচ্ছি, ওয়েট, আমি দেখছি আপনারা হ্যান্ড রেজ করছেন, একটু ওয়েট করেন। আমি এখনো বলিনি আপনাদেরকে কোশ্চেন করতে, একটু ওয়েট করতে হবে, কথা শেষ করে নিই। আপনার পেইড ওয়েবসাইট নিলে কি করতে পারছেন? পেইড ওয়েবসাইট নিলে আপনি আপনার ওয়েবসাইটটাকে ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারতেছেন। ক্লাস চলাকালীন অবস্থায় বুঝে যাচ্ছেন যে আসলে আপনাকে কিভাবে নিয়ে যেতে হবে, ওটাকে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে আপনার ক্লায়েন্টকে সাবমিট করতে পারছেন। তো সেই ক্ষেত্রে এই কথাগুলো কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন চলে আসেন কার কার কি কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আমরা শেষ করে ফেলি। চলুন, কোশ্চেনগুলো করে ফেলেন। ম্যাম, এই যে এতগুলি আর্টিকেল, এগুলো আমরা কিভাবে লিখবো? বুঝি নাই আপনার কোশ্চেনটা আবার মানে আমাকে এত আর্টিকেল লিখতে হবে, এই আর্টিকেলগুলো আমরা তো সবাই এক্সপার্ট না আর্টিকেল লেখাতে। এগুলো আমরা যদি আমাদের ক্লায়েন্ট দেয়, তখন আমরা কি করব? এই অন পেজ এসইওতে ভাইয়া এখন আমি জানি নাই আপনারা কিভাবে আর্টিকেলগুলো প্রেস করতে পারেন, সেটা আমি দেখাবো। আমি আচ্ছা একটু একটা কোশ্চেনের একটু শেষ করে আমি একটু উনার প্রশ্নের অ্যানসারটা ফুলফিল দিয়ে দিই। এসইও কোর্সের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে কন্টেন্ট রাইটিংটা আমরা একটু বেশি ভালো করে শেখানোর চেষ্টা করি মোটামুটি পর্যায়ে। কন্টেন্ট রাইটিং এর কিন্তু মানে শুরু আছে শেষ নাই। আমি যদি এই জিনিসটা আপনাদেরকে একটু বিষয়টা একটু বোঝাই, সবার ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং এর শুরু আছে শেষ নাই। অনেকে এসইও যখন করে কন্টেন্ট রাইটিং নিয়ে কোনো কাজ করে না। এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। ওরা কি করে, অন পেজ এসইও করে দেয়, অফ পেজ করে দেয়, টেকনিক্যাল করে দেয়, গুগল সার্চ কনসোল করে দেয়, কিওয়ার্ড করে দেয়, যা যা লাগে করে দেয়। ওরা বলে ভাই আপনি কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্ট রাইট করান, আমাকে ডিজাইন দেন, আমি আপনার ওয়েবসাইটে এসইও করে দিচ্ছি। এক্সট্রা ফ্যাসিলিটি হিসেবে আপনি যদি এক্সট্রা অ্যাবিলিটি আপনার অর্জন থাকে যে আমি কন্টেন্ট রাইট করতে পারবো, সেক্ষেত্রে আপনি তাকে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে এক্সট্রা পেমেন্ট নিতে পারেন। আমরা এসইও কোর্সে কন্টেন্ট রাইটিংটা রেখেছি আপনাদের যেন হেল্প হয়, আপনারা যেন অন পেজ এসইওর সাথে কন্টেন্ট রাইটার করে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারেন মোটামুটি পর্যায়ে, এবং তার সাথে একটু আর্নিং এরও যেন একটা সুব্যবস্থা হয়, এটার জন্য রেখেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি চাইলে এটা আপনার লাইফের সাথে অ্যাড করতে পারেন, যদি মন না চায় তাহলে নাও করতে পারেন। বুঝি নাই ম্যাডাম, অন পেজ আর অফ পেজ এসইওটা কি? অন পেজ অফ পেজ এসইওতে ভাইয়া এখনো যাইনি, আপনাদের জাস্ট এইগুলো বিষয় নিয়ে বলছি। আমরা নেক্সট ক্লাসে রবিবারে অন পেজ এসইওটা কি ফুললি দেখব,
ফুললি আপনি যদি এখন শুধু জানতে চান অন পেজ এসিও হচ্ছে আমরা নিজেদের ওয়েবসাইটের ভেতরে যাবতীয় যা যা বিষয়গুলো করছি সেটা হচ্ছে আমাদের অন পেজ এসিও। আর অফ পেজ এসিও হচ্ছে আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে যদি কোনো একটা লিংক নেই আমাদের ওয়েবসাইটের জন্য সেটাকে অফ পেজ এসিও বলছে। অর্থাৎ অফ বলতে আমার ওয়েবসাইট না, অন্য কারো ওয়েবসাইট থেকে, অন বলতে আমার ওয়েবসাইটের ভেতরে। এটা আপাতত সংজ্ঞাটা খালি মাথায় রাখেন। অন পেজ এসইওর 3টা ক্লাস রেখেছি, আমাদের 3টা ক্লাস লেগে যাবে অন পেজ এসইও ফুললি কন্টেন্ট রাইটিং সহ শেষ করতে। আমরা ইনশাআল্লাহ Okay, ওখানে madam. ডিটেইলসটা জানবো। হ্যাঁ, আপনি জাস্ট জিজ্ঞেস করেছেন, আমি আপনাকে জাস্ট সংজ্ঞাটা দিলাম আসিফ। হ্যাঁ, ওকে বুঝতে পেরেছেন? ওকে জি ম্যাডাম। ওকে, যে সফটওয়্যারটা ইউজ করলাম এখন ওইটার ভিতরে যে আমরা কিসের তথ্য নিব, আমার শুধু বললাম তথ্য মানে কিওয়ার্ড, আর বাকিগুলি কি সেগুলো বুঝলাম না। আমি কিন্তু এটার কথা আগেই বলে দিয়েছি যে আপনাদের কিন্তু এই জিনিসগুলো আমি বলেছি যে এটা অন পেজের ভেতরে, এটা অফ পেজের ভেতরে, কিন্তু এটা তো কিন্তু এই ডেনসিটি যে এগুলি এগুলো আমি আপনাদেরকে এই যে দেখেন আমি বলি এটা কিন্তু আপনি খেয়াল করেননি। আমি যখন কথা বলবো সবাইকে খুব সুন্দর করে গুরুত্ব সহকারে শুনতে হবে। আমি বলেছি যে টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল এক্সটার্নাল লিংক এগুলো সব অন পেজের। আমি আপনাদেরকে বলেছি আমরা নেক্সট ক্লাস থেকে অন পেজ ধরবো, তখন আপনারা এই জিনিসগুলো বুঝে যাবেন। এটা আমি পরে বলেছি। জি জি জি। এখন আর ম্যাম আর্টিকেল কি এআই তে করা, এআই তে শেখানো হবে আর্টিকেল তৈরি করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এআই তেও আমি শেখাবো আপনাদেরকে আর্টিকেল তৈরি করা। 3টা ক্লাস রেখেছি ভাই, ফুললি আর্টিকেল সহকারে অন পেজ এসইও 3টা ক্লাস রেখেছি। আপনারা অন পেজ এসইও ক্লাসটা করলে আমার মনে হয় না এগুলোর প্রবলেম থাকবে, দেখবেন যে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। এই যে আমি আপনাদেরকে বলি এই 2টা ক্লাস নেওয়ার কারণ হচ্ছে আমরা যখন অন পেজ এসইও করব এবং কন্টেন্ট রাইটিংটা করব আপনাদের বেসমেন্টটাকে শক্ত করে দিয়েছি। হ্যাঁ, এখন আপনারা যখন করতে যাবেন তখন একটা মাথায় রাখবেন ম্যাম আমাদেরকে কি জানি কথাগুলো বলেছে, এই জিনিসগুলোকে মাথায় রেখে আমাদেরকে এই জিনিসগুলো করতে হবে। হ্যাঁ, তো এই কারণে আমি আপনাদের এই বিষয়গুলোকে আগে বেসমেন্ট শক্ত করে ফেলেছি। এখন আমরা অন পেজ এসইওতে ঢুকবো, এইগুলো সবগুলো দেখবো, তারপর কন্টেন্ট রাইটিং এর এআই দিয়েও আমরা দেখবো কিভাবে আসলে আমরা খুব সুন্দর করে কন্টেন্ট রাইট করতে পারি, ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, এই নেক্সট কোশ্চেন। হ্যাঁ, কন্টেন্ট রাইট করা যায় অবশ্যই, সবাই এটাই করছে। ম্যাম, হ্যাঁ জি শুনতে পাচ্ছি, আতিক বলুন। আপনার যে রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছেন লাস্ট 2টা ক্লাসে সম্ভবত আপনার ডিভাইস চেঞ্জ করার পর মানে ক্লাসগুলোর রেজুলেশন খুব কম হয়ে গেছে, মানে 360-এর উপরে যাচ্ছে না, কোয়ালিটিফুল হচ্ছে না ক্লাসগুলো। আচ্ছা, রেজুলেশন ঠিক আছে, ওরকম হচ্ছে, এন্ড সাউন্ডে কি প্রবলেম পাচ্ছেন সেটা বলেন। আমি আসলে সাউন্ড ঠিক আছে ম্যাম, চেক করে দিচ্ছি। 360 রেজুলেশনে মানে ভালো করে বোঝা যাচ্ছে না আপনার স্ক্রিনটা, স্ক্রিন বোঝা যাচ্ছে না, কিন্তু রেকর্ডেড ক্লাসগুলোতে। আমি বুঝতে পেরেছি রেকর্ডেড ক্লাসে। ম্যাম সাউন্ডটা একটু ভাইব্রেট করে আর কি। আচ্ছা ঠিক আছে, এরকম তো হওয়ার কথা না সবার। আমি কিন্তু চেক করে দিচ্ছি, প্রত্যেকটা দেখা যায় আমি চেক করে দেই। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রাখছি। হ্যাঁ, কি করা যায়, অ্যাটেন্ডেন্সের লিংক আমরা দেই নাই না, দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ ম্যাম আমার একটা কোশ্চেন আছে ম্যাম। অবশ্যই, একটা না হ্যাঁ ম্যাম, লাস্ট করেন, কোনো সমস্যা নেই। জি বলুন। ওকে থ্যাংক ইউ ম্যাম। হুম। লাস্ট যে প্রবলেম সলভিং এর যে ক্লাসটা নিয়েছেন ওটার রেকর্ডিংটা কি দিয়েছেন ম্যাম? মানে পাইনি আর কি, মানে লিংকটা আমি গ্রুপে। আপনাকে এখনই দেখাচ্ছি, দাঁড়ান দিয়েছি কিনা। আরো কোশ্চেন থাকলে করতে পারেন, এই আপনাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি। ম্যাম হুম, যেগুলি পরে করাবেন সেগুলো যদি আগে বলে দিতেন তাহলে সুবিধা হতো আমাদের বুঝতে, কারণ আমরা আবার তাহলে আর কোশ্চেন করতাম না। মানে যেগুলি পরে বুঝাবেন আবার ওইগুলি এখন দেখায়, বলতেন যে এগুলি পরে বুঝাবো তাহলে আমাদের সুবিধা হতো। এটা বলে দিচ্ছি তো। কিছু কিছু জায়গায় বোঝা যায় না অনেক সময়, কি বোঝা মানে যায়, sound- কি বোঝা মানে যায় না? কিছু সময় মানে আপনি যে এটা ক্লাস করাচ্ছেন না মনে হচ্ছে যে এখনই করাবেন, এরপর আর করাবেন না, এই জন্য বারবার কোশ্চেন না করছেন। না না না, আপনারা কোশ্চেন করেন, আপনাদের প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন করবেন, আমি কিছুই মনে করব না। আপনারা করেন কোশ্চেন, কোনো প্রবলেম নেই। আমি বলে দিই এইটা আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে এটা আপনাদের দরকার। হ্যাঁ, তো যেহেতু কিওয়ার্ড নিয়েও কাজ করতেছে, এখানে দেখেন কিওয়ার্ডের জন্য আপনাদের কতটা হেল্প হচ্ছে। এই জন্য আমি এটা দেখিয়েছি আপনাদের শুরুতে, যেহেতু 3টা ক্লাসের ভেতরে আমি এগুলো নিয়ে আর এখন কথা বলবো না। 3টা ক্লাস যখন আমি শেষ করে দিব তখন প্রয়োজনে আবার এসইও কোয়াকে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো। দেখেন তো এখন বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, এগুলো সব ম্যামের রেডি করা আছে, মাথায় আছে, আপনারা এগুলো নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে ওইভাবে করে
করে দিব। আর আমি একটা কথা আপনাদেরকে বলেছি এই বিষয়টা যে এসইওটা আমি আপনাদের সামনে এমনভাবে সহজ করে প্রেজেন্টটা করব আর করছি যেন আপনাদের এই জিনিসগুলো যেন কঠিন না লাগে। হ্যাঁ, আমার মনে হয় যে যতটুকু আপাতত করেছি একটু সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে, তাইলেই আপনারা জিনিসগুলোকে বুঝতে পারবেন। আপনাদের ইয়াটা দেওয়া আছে, প্রবলেম সলভিং এর যে ক্লাস হয়েছে সেটা এই যে দেওয়া আছে এখানে 5 নাম্বার। আপনারা এই ডিভাইসে আসলেই দেখতে পারবেন পার্মানেন্ট ক্লাস রেকর্ডিং ড্রাইভ লিংকে আসলে। হ্যাঁ, আজকে আপনাদের 6 নাম্বার ক্লাস হচ্ছে, ঠিক আছে? জি এখানে দেওয়া আছে। জি জি আমি হ্যাঁ ক্লাসের ঠিক আছে শেষে হ্যাঁ, ক্লাসের শেষেই আমি আপনাদেরকে রাতের ভেতরেই দিয়ে দিই, ঠিক আছে? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট জি করব। আচ্ছা ঠিক আছে, অনেকেই তো দিয়ে হ্যাঁ, রাখে, দেখা যায় জি থ্যাংক অ্যাকসেপ্ট ইউ হয় ম্যাম অ্যাকসেপ্ট হয় না। হ্যাঁ, থ্যাংক ইউ আবিদা। জি, অন্য কারো কোনো জি কোশ্চেন? ম্যাম জি আচ্ছা, আমি নেক্সট ক্লাস থেকে কিন্তু অন পেজেতে যাব, বারবার একই কথা বলছি কারণ আপনাদের ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, ওয়েবসাইট লাগবে। সো যেহেতু রবিবারের ক্লাস আছে, এর মধ্যে কার কেউ যদি এখনো থেকে থাকেন যে এখনো ওয়েবসাইট ফ্রিটাও এখনো ইয়ে করেন নাই, তারা করে ফেলতে পারেন, ঠিক আছে? খুব দ্রুত, রবিবারে যেন এমন না শুনি ম্যাডাম আমার হয়নি, নাই বা এরকম কিছু এরকম যেন আমি না পাই। হ্যাঁ, কারণ বাড়ির কাজগুলো দিব, আমরা ক্লাসের সাথে তাল মিলিয়ে চলবো, আমরা পিছিয়ে পড়বো না। হ্যাঁ, পিছিয়ে কোনোভাবেই পড়বো না, আমরা প্রতিটা ক্লাসে পড়া কমপ্লিট করব, প্রতিটা ক্লাসে অন পেজগুলো নিয়ে কাজ করব, যেন 3টা ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলতে পারি। ওকে, ম্যাম ওয়েবসাইট করছি ম্যাম, কিন্তু ওই ভিতরে যে গুছানো ওইগুলি তো গুছাইতে পারছি ওয়েবসাইট। আমি ভিডিও দেখতে বলেছিলাম আপনাদেরকে। ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে, কিন্তু যে ভিতরে যে সাজানো যেগুলো চেঞ্জ করবো, আমি কোন অপশন কিভাবে বসাবো এটা মানে আমি নিজের মতো বসাতে পারছি না। এগুলো কি পরে দেখাবেন? ওয়েবসাইটের তো ক্লাস আমার না, এসইও ক্লাস, এটা তো ওয়েব ডেভেলপারের ক্লাস। না না, আমি যে ওয়েবসাইট আপনি যে বললেন যে ফ্রিতে তৈরি করতে, সেটা তো তৈরি করলাম ইয়েতে ভিডিও দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্ত করলে হবে, বাকি যে সেটার ব্যাপার আছে হ্যাঁ, ওগুলা ভিতরে যে ডিটেইলস গুলি মতো করে আপনি সাজাবেন, না চাইলে আপাতত রাখবেন, পরে কোর্স করে আবার সাজিয়ে নেবেন, সমস্যা নেই। আর যখন কোর্স করবেন তখন তো নিজেই একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন, জাস্ট ডোমেইন হোস্টিংটা নেবেন, নিয়ে বানিয়ে ফেলতে পারবেন। এই আচ্ছা, যারা এসইও করছেন তাদের কিন্তু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ক্লাস কিন্তু লাগবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের এটা বাধ্যতামূলক, এটা আপনারা যারা এসইও করছেন তাদের কিন্তু দরকার। এটা আমি আপনাদের একটা বুঝাই দিই, এটা অনেকের কনফিউশন থাকতে পারেন যে মানে এরপরে কি করব। যারা ডিজিটাল মার্কেটার হতে চান, ডিজিটাল মার্কেটারের সংজ্ঞা কিন্তু এসইও প্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়া, তাদের কিন্তু ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে অবশ্যই জানতেই হবে। গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং সম্পর্কে কিন্তু জানতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন আপনারা। হ্যাঁ, তো এর পরের পদক্ষেপগুলো কিন্তু নিতে হবে। ফ্রিল্যান্সিং করতে চান, ভালো একটা পজিশনে যেতে চান ফ্রিল্যান্সিং করে, সেক্ষেত্রে ইংলিশ কিন্তু আপনাকে খুব ভালো করে জানতে হবে, ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে হবে, সেক্ষেত্রে ইংলিশের একটা কোর্সের ব্যাপার আছে। তো এগুলো একটু মাথায় রাখবেন, আস্তে আস্তে আমরা করবো, একটা কোর্স করতে করতে কেউ আরেকটা কোর্সে যাবেন না, এটা একটু মাথায় রাখবেন। আমরা এসইও কোর্স শেষ করব, তার আগে কি করবেন, কিভাবে কি করবেন, সব গাইডলাইন আছে আমার কাছে, এগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। হ্যাঁ, তো আপাতত একটা কোর্সে আছেন, একটা কোর্সেই থাকেন, এটা শেষ হোক, তারপর আমরা এগুলো নিয়ে কথা বলবো, শেষ হওয়ার আগেই কথা বলবো আপনাদের সাথে। একদিন অনলাইনে বসবো, কে কোন পজিশনে আছেন, কে কি করতে চাচ্ছেন, কার কি অবস্থান আছে, সেগুলো নিয়ে আমি প্রত্যেকটা ক্লাসেই ডিসকাশন করে থাকি আপনাদের সাথে, আপনাদের অপিনিয়নগুলো নেই, আপনাদের আর কি কি টাইপের হেল্প আসলে করা যায় সেটা চিন্তা ভাবনা করি আমি ক্লাসের মধ্যে, এই বিষয়গুলো নিয়ে মানে কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আপনারা যেটা করেন, সৈকত, আমি তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছিলাম মেবি, সম্ভবত। না ম্যাম, আসসালামু আলাইকুম। এখন না মেসেজ ম্যাম, দেন তো, হয়নি এখনই এখনো মেসেজ পর্যন্ত। দেন, এখনই মেসেজ দেন, আমি এখনই অ্যাকসেপ্ট আচ্ছা ঠিক আছে ম্যাম, জি। এখনই মেসেজ দেন, আমি এখনই অ্যাকসেপ্ট করছি, একটু পরে আবার ভুলে যাব আমি নিজেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তো ম্যাম নেক্সট ক্লাস কিসের উপর হবে? অন পেজ এসইওর উপরে ক্লাস হবে, নেক্সট 3টা ক্লাস চলবে, আপনার কন্টেন্ট রাইটিং সহ 3টা ক্লাস নিব অন পেজ এসইওর উপরে ফুললি, ঠিক আছে? জি ম্যাম। এই আচ্ছা, আপনারা কিন্তু নেক্সট ক্লাস থেকে কখনো কোনো ক্লাসই মিস করবেন না। দেখেন এখন 10টা বাজতে হয়তো বা 8-9 মিনিট বাকি আছে, কিন্তু নেক্সট ক্লাসে দেখবেন যে 10টা আপও হয়ে যেতে পারে। অনেক সময় যদি এরকম হয় যে 10টা 5-10 বাজে, আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, এক একদিন দেখেন ক্লাস এক এক রকম, আজকে টপিক শেষ হয়ে গেছে তাই অন পেজ এসইওতে যাচ্ছি না, কারণ জাস্ট অল্প একটু কথা বলে শেষ করে আবার রবিবারে ধরাটা একটু অন্যরকম হয়ে যায়, আপনাদের ওই ফ্লোটা থাকবে না। হ্যাঁ, এটার জন্য আমি ধরলাম না।
আর এখন আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে 10টা আপ হোক 10:30 হোক 10:15 হোক আমরা কোর্সটা মানে টপিকটা শেষ করে বের হব। একটা রিকোয়েস্ট, আপনাদের কেউ লিভ নিতে যাবেন না আপনারা, হ্যাঁ? এটা বলবো। আপনার ইয়ার আইডির নাম কি যেটাতে রিকোয়েস্ট দিয়েছেন? নীল সৈকত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। তো আপনারা যেটা করেন সেটা হচ্ছে আজকের যে ক্লাসটা করিয়েছি এগুলো খুব ভালো করে দেখেন, দেখে আপনারা প্র্যাকটিস করেন। আর নেক্সট ক্লাস থেকে আপনাদের কিন্তু বাড়ির কাজগুলো ভালো করে সাবমিট করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। আর যারা সাবমিট করেছেন আজকেরগুলো আমি দেখি নাই, আজকেরগুলো আমি আবার একসেপ্ট করে দেখে আপনাদের কমেন্টগুলো জানিয়ে দিব, ঠিক আছে? না না না, 8:30টায় ক্লাসটা নিতে হবে, পসিবল হবে না। 8:30টায় নিতে হবে, 9টার সময় পসিবল হচ্ছে না, দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আকাশ ম্যাম বলো। ডোমেইন আমরা তো ফ্রি তো ওয়েবসাইট বানাতে পারলাম, কিন্তু ডোমেইন কাদের কাছ থেকে কিনবো এটা কি বলেছিলেন? না আমি তো ফিক্স বলতে পারবো না যে আপনারা ডোমেন কার্ড থেকে কিনবেন। আমি এটা নিয়ে অনেক কথা বলেছি, আপনারা ইন্টারন্যাশনালি কিনতে পারেন, ন্যাশনালি কিনতে পারেন। অনেকে 1200 টাকায় দিচ্ছে, 1500 টাকায় দিচ্ছে, 10 জিবি দিচ্ছে, তাদের থেকেও আপনি নিতে পারেন। একটু শোনেন, ফেসবুকের ফিড অপশনে যারা সুন্দর করে অ্যাড ফ্রি দিচ্ছে, ডোমেইন পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ফ্রি ডোমেনই দিচ্ছে ওরা আপনাকে। 1 বছরের ফ্রি ডোমেন দিচ্ছে, আর আপনার হোস্টিং 10 জিবি দিয়ে আপনাকে নিচ্ছে। পরের বছর প্রতি বছর পেমেন্ট করে দিবেন তাদেরকে, শেষ প্রতি বছর তো এমনিও পেমেন্ট করতে হয় যেই টাইপেরই ওয়েবসাইট নেন না কেন, হ্যাঁ এটা করতে হয় আর কি। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, জি মুজাহিদ বলুন। আহ, জি, আপনি যে পরিমাণ বাজেটের কথা বললেন এটার প্রাইস রেঞ্জটা একটু যদি বলতেন তাহলে সবার বুঝতে সুবিধা হতো। শুরুতে তো 10 জিবি প্রয়োজন হয় না, 1 জিবি তে এনাফ, 1 এখন জিবি তে বা শুরুতে 500 আপনার জিবি তে 1 জিবি 2 500 জিবি চিন্তা করে লাভ নাই। আপনি বারবার কি হোস্টিং বাড়াতে থাকবেন নাকি? এটার জন্য বলি একবারে হচ্ছে 10 জিবি নিয়ে নেন, 5 জিবি বা 10 জিবি, 1 জিবির দরকার নাই। আপনি ব্লগ কন্টেন্ট রাইট করছেন 1 জিবি দিয়ে, আপনি কতগুলো করতে পারবেন? আপনি এটা তো অ্যাজ লাইক ফিউচারের জন্য আপনাকে একটা নিতে হবে। এমন না যে আপনি প্র্যাকটিস পারপাসে একটা নিলেন, আবার আপনার প্র্যাকটিস শেষ আপনি এখন একটা ভালো দেখে নেবেন। কয়জনের এরকম সামর্থ্য হয়? সবার কিন্তু এরকম সামর্থ্য হয় না। তো আপনি যখন 1 জিবি 2 জিবি নিতে যাচ্ছেন, অল্প টাকা দিয়ে না নিয়ে আপনার 10 জিবি যদি আপনার 1500 টাকা 1600 টাকা 1300 টাকায় হয়ে যায়, মোটামুটি একটা ন্যাশনাল ওয়েবসাইট, সেটা ভালো না? তো বারবার আপনার বাড়ানোর কি দরকার? আর আমরা যে 10 পারপাসে জিবি নিচ্ছি 10 জিবি 1500 টাকায় 10 জিবি আপনার একটা সাইট আছে, আমি এটা রেফার করছি না, এটার মোটামুটি অ্যাড আসতেছে, আমি নামটা আবার আমি পরামর্শ দেই মোটামুটি 3 জিবি হলে যথেষ্ট। সারা বছরে কন্টেন্ট লিখে শেষ করতে পারবে না ম্যাডাম। কন্টেন্ট লিখে শেষ করতে পারবেন না সারা বছরে? মানে 3 জিবি যদি ওয়েবসাইটে হয়, যদি ফটো অপটিমাইজ করা থাকে। আপনার 3 জিবি দরকার আমি কি? যে আপনার কমপক্ষে তো 5 জিবি হলেও নিতে হবে। 5 জিবি 10 হ্যাঁ হ্যাঁ জিবি হ্যাঁ 5 একবারে জিবি নেওয়া নিলে যায়। আপনার এখানে কোনো ঝামেলা প্যারা হচ্ছে না। শুনেন আমি বলি, আপনি খালি হোস্টিং এর খেয়াল করতেছেন, হোস্টিং এর সাথে আপনি কি কি সুবিধা পাচ্ছেন সেটাও তো আপনাকে দেখতে হবে। আপনার ইউজার ফ্রেন্ডলি কিনা, আপনার ট্রাফিক বেশি এখানে আসতে পারতেছে কিনা, আপনার মান্থলি কত ট্রাফিক এখানে নিয়ে আসতে পারবেন। আপনার তো শুধু হোস্টিং আর ডোমেনের কথা চিন্তা করে একটা ওয়েবসাইট নিলে হবে না, আপনাকে সবকিছু চিন্তা করতে হবে। আপনি 3 জিবি নিয়ে বসে রইলেন, আপনার সাথে সুবিধাগুলো দিল না। আপনার মাসে ধরেন 500 ইউজার আসলো, 1000 ইউজার আসলো, লোডিং নেওয়া শুরু করে দিল আপনার ওয়েবসাইটে আপনি কি করবেন? বুঝাইতে পারছি বিষয়টা? আপনি 3 জিবি নিলেন, 3 জিবির সাথে তো আপনাকে ওইভাবে সুবিধা দিবে না। আপনার জিবিও বাড়লো, আপনার সুবিধাগুলো পেলেন, অন্যান্য বিষয়গুলো আপনার কাজে লাগলো। এইভাবে করে ওয়েবসাইটগুলোতে কাজ করা হয়, আমাদের ইচ্ছা মতো হয় না। আপনি 1 জিবি নিচ্ছেন, আপনাকে 1 জিবি অনুযায়ী সুবিধা দিবে। আপনার জায়গা কম লাগতেছে, আপনার ইউজার কম আসবে, ট্রাফিক কম ঢুকবে আপনার। আপনি এমন ওয়েবসাইট নেবেন কেন? আপনি দেখে শুনে ভালো একটা নেবেন। আমার যদি 500 টাকা বেশি যাবে, আমি রিল্যাক্সে থাকবো, আমার ইউজার বেশি আসবে। ম্যাডাম 3000 টাকা 5 জিবি ডিস্ক স্পেস এবং 250 জিবি ব্যান্ডউইথ মান্থলি, লাইট স্পিড ওয়েব সার্ভার এবং 5 ওয়েবসাইট হোস্টিং, 5 ওয়েবসাইট এখানে অ্যাড করা যাবে। আর ডোমেইন সিপ্যানেল এসকিউএল সব আনলিমিটেড। নিতে পারেন, হ্যাঁ এটা অনেক ভালো,
এটা নিতে পারেন। আমার প্যারা নাই, আমার ট্রাফিক বেশি আসুক কম আসুক যেমনই আসুক, মানে আমার 250 ওয়েবসাইটে জিবি ব্যান্ডউইথ হলে কি পরিমাণ ট্রাফিক এখানে আশা করা যেতে পারে তাও মিডিয়াম না ওয়েবসাইটের না জন্য? না, আপনার প্রশ্নটা এরকম না। কারণ এখানে যেহেতু ওয়েবসাইট লোড নিতে মূলত ট্রাফিকের মানে ব্যান্ডউইথের প্রভাবটা মূলত লোডের উপর পড়ে, যেহেতু যদিও বলা মুশকিল। হুম 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 হুম। আপনি এখানে অনেক বেশি ট্রাফিকে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা না। ওরা যেহেতু 3000 টাকা আপনাকে দিচ্ছে, আপনি এখান থেকে মোটামুটি আমার মনে হয় 50,000 তো মান্থলি এমনি আপনি আনতে পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, 50,000 আনতে পারবেন, কোনো সমস্যা হবে না মান্থলি। হ্যাঁ, এগুলো নিতে পারেন। আপনি নিশ্চয় মুজাহিদ বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি 1 জিবি 2 জিবি যখন জি নিতে জি জি। যাবেন, আপনাকে কিন্তু না বাকি আমি সুবিধা আমার দিবে কাছে না। মেসেজ আমার কাছে মেসেজ করেছে অনেক কয়েকজন, তো মানে আমাদের সম্ভবত এখানে হতে পারে, যেটা আমি আইডি করেছি নাম বলিনি, তবে বলেছি আপনাকে আমি চিনি। তো মানে আমি এই জন্য আপনার কাছে যে বিষয় জিজ্ঞেস করলাম এক্সপ্লেনের জন্য, যে আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সবার মনে বোঝার হয় সুবিধার্থে। মুজাহিদের সাথে সাথে সবাই বুঝে গেছেন বিষয়টা কি। আমার খালি এখানে ডোমেন হোস্টিং কিন্তু ফ্যাক্ট না, আমার সবকিছু এখানে ফ্যাক্ট আছে। সো এটা বুঝতে হবে, আমাদের কাজ এসইও করা, কিন্তু ওয়েবসাইটটা হচ্ছে বড় বিষয়। একটা ওয়েবসাইটে দুইজন মানুষ কাজ করে থাকে, একটা হচ্ছে ওয়েব ডেভেলপার যারা আছে তারা, আর এসইও যারা কাজ করে, এসইও এক্সপার্ট। এই দুইজনের সমন্বয়ে একটা ওয়েবসাইট চলে, দুইজন ছাড়া কোনোভাবে এই ওয়েবসাইটগুলো চালাতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার ইউজার ফ্রেন্ডলি, আপনার বিষয়গুলো যে সাজানো গুছানো, অনেক কিছুর এখানে ব্যাপার আছে। এই জিনিসগুলো যদি ঠিক না থাকে, আপনি কখনো এসইও করেও শান্তি পাবেন না। তো এই জিনিসগুলো আমাদের জন্য খুবই জরুরি, নিশ্চয় সবাই বুঝতে পারছেন এসএসডি বিষয়টা। এসএসডি নিতে পরামর্শ দিচ্ছেন নাকি এনএমভি এসএসডি নিতে বলছেন? এইটা না না না, দেখেন এক একটা ওয়েবসাইট, এটা আপনি এইভাবে প্রশ্ন করলে হবে না। আপনাকে যেটা করতে হবে, যে ওয়েবসাইটটা নিচ্ছেন সেই ওয়েবসাইটের ভেতরে আপনাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, কি কি কাজ দিচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি যেটা নিতে যাচ্ছেন, প্রয়োজনে সেই জিনিসগুলো আমাকে পাঠান, আমি পুরোটা দেখে আপনাকে একটা আমি সাজেশন যেটা দেব। কথা বলছি তো সেম ফ্যাসিলিটি, যে ফ্যাসিলিটিগুলো আপনাকে পরে শোনালাম একটু আগে, সেম ফ্যাসিলিটি এনএমবিহি যেটা, সেটার স্পিড একটু বেশি হওয়ার কারণে প্রাইস রেঞ্জটা একটু বেশি হবে, এটা স্বাভাবিক। এমনি আপ টাইম 99% আছে সবটাই। দেখেন, ব্লগ কন্টেন্টের ক্ষেত্রে আপনার যদি মোটামুটি অ্যাবিলিটি থাকে, তাহলে স্পিড বেশি নেওয়াই ভালো, যদি আপনার থাকে। আর যদি না থাকে, মোটামুটি স্পিডেও চলে, কিন্তু ওইটা দেখা যায় বেশি টাকা আপনাকে খরচ করতে হয় না, অল্প কিছু বেশি বাড়ালেই আপনি ভালো একটা স্পিডফুল ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই হ্যালো তাদের সাথে ম্যাডাম। কথা বলে নেবেন। হ্যাঁ আসিফ, শুনতে পাচ্ছি। ম্যাডাম বলতে চাচ্ছিলাম যে এখানে অনেকেই হয়তো যেমন এই যে ব্লগার বা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, অনেকে প্রশ্ন করতেছে, বাট আমরা নতুন তো ম্যাডাম, আমরা যেমন আপনি বলছেন ওয়েবসাইটের ডোমেন, তারপর হোস্টিং, ব্যান্ডউইথ, আমরা এই ব্যাপারে এখনো ক্লিয়ার না। তার জন্য দেখা যাচ্ছে যে আমরা শুনতেছি শুধু, বাট স্টার্টিং বুঝতে পারছেন বেসিকটা না, আমরা জানি না। আমি একটু ফাইনাল করি আসিফ। দেখেন একটা ক্লাসে একটু ক্লিয়ার করে দিলে আমাদের জন্য একটু আসিফ, বেটার আমি হয়। এটা নিয়ে না মানে সেকেন্ড না থার্ড ক্লাসে অনেক কথা বলেছি আসিফ, এজন্য আর বলতেছি না। যেহেতু আপনি প্রশ্ন করেছেন, আমি আবার একটু বলে দিই বিষয়টা। আমরা যখন ওয়েবসাইট কিনবো, তখন অবশ্যই ডোমেনটা কি এটা বুঝে গেছেন আপনারা, যে আমরা যে নামটা দিয়ে কিনবো সেটাকে ডোমেন বলছি। হ্যাঁ, তো বিভিন্ন জি জি। জায়গায় যেটা করছে, বলছে যে ডোমেনটা ফ্রি দিব, আর হোস্টিং এর জন্য আপনাকে এই পেমেন্টটা করতে হবে 5 জিবি 10 জিবি এই বিষয়টা। তো আমরা তো এই বিষয়টা বুঝি যে হোস্টিংটা কি, জিবিটা কি, আমাদের মোবাইল যেহেতু আমরা ইউজ করি, স্পেসের বিষয়টা এখানে বলছে। হ্যাঁ, তো জি 10 জিবি আমি এই কারণে রেফার করি আপনাদেরকে, যে যারা আসলে 10 জিবি নিয়ে কাজ করে, ওদের ওই 10 জিবির সাথে আরো বিভিন্ন ফ্যাসিলিটিগুলো দেয়। যেরকম ইউজার ফ্রেন্ডলির একটা কথা বললাম, আপনি বিভিন্ন ডিভাইস থেকে সেই জিনিসগুলোকে ব্যবহার করতে পারবেন নাকি, ইউজাররা প্রত্যেকটা ডিভাইস থেকে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে কিনা, অ্যাজ লাইক মোবাইল, ল্যাপটপ, পিসি, যেটাই বলেন না কেন। হ্যাঁ, তারপরে আবার হোস্টিং আপনি যেখান থেকে নেন ম্যাডাম, হোস্টিং পৃথিবীর যেখান থেকে যে প্যাকেজই নেন হ্যাঁ, সব ইউজার ইউজ করতে পারবে, এর তার ইউজারের সাথে সম্পর্ক না তো ওটার না, হোস্টিং এর সম্পর্ক নাই। আমি শেষ করতে দেই হচ্ছে জি 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 জি। পুরোটা শুনতে হবে বিষয়টা। আচ্ছা, এরপরে আসেন যে ট্রাফিকের যে বিষয়গুলো আছে, এটার কন্ডিশন ওরা দিয়ে দেয়, যে আপনি যদি এই প্যাকেজটা নেন, আপনি যার থেকেই নেবেন না কেন, আপনি জিজ্ঞেস করবেন যে আমার এখানে ট্রাফিক কতজন ঢুকতে পারবে। হ্যাঁ, মান্থলি কতজন ট্রাফিক আসবে। আপনি মানে যেটা করেন আপনারা সবাই, ইন্টারন্যাশনাল ওয়েবসাইটগুলোর ভেতরে যান, হোস্টেঙ্গার, নেমচিপ, এদের ভেতরে যান, যে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটটা খুলে দেখেন, ওরা যেই টাকার প্যাকেজগুলো দিচ্ছে, আপনি দেখবেন যে ওখানে আপনার ইউজার যত বেশি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে, তত বেশি আপনার টাকা বেড়ে যাবে, ডলার বেড়ে যাবে। কোনো ওয়েবসাইটের ওরা বলছে যে আপনার মান্থলি 5,000-এর বেশি আপনার ইউজার এখানে ঢুকতে পারবে না, ঢুকতে চাইলেও ঢুকতে পারবে না, লোডিং কিন্তু
স্পিড ঝামেলা করবে। যখন দেখবেন আপনি 50,000 ট্রাফিকে যাবেন মান্থলি, তখন কিন্তু আপনার ডলার বেড়ে যাবে। আপনি যখন 1 লাখ ট্রাফিকে যাবেন, 5 লাখ, 10 লাখ ট্রাফিকে যাবেন, তখন কিন্তু আপনার ডলার বেড়ে যাবে। তো এইগুলো এইটার উপরে ডিপেন্ড করছে। এটা আপনার হোস্টিংটা ম্যাডাম মেমোরির মতো আর কি, তাই না? হ্যাঁ, এটা আপনার সবকিছুর উপরে ডিপেন্ড করছে। তো এই কথাগুলোই আসলে আমি আপনাদেরকে বলছি, বুঝতে পেরেছেন? তো এই ও। জিনিসগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। শোনেন, এখানে হোস্টিং থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবে, সেটা ঠিক আছে, কিন্তু আপনার অন্যান্য সুবিধাগুলো আছে কিনা সেটাও আপনাকে দেখে দিতে হবে। আমার খালি স্পেস আর ডোমেন নিয়ে বসে থাকলে হবে না। আমি নিচ্ছি, বাকি জিনিসগুলো আমার ঠিকঠাক আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে, আমাকে সব ঠিকঠাক করে দিচ্ছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো মাথায় নিয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে। তো ওদের সাথে ওইভাবে করে আপনারা কথা বলে নেবেন, তাহলেই হবে। এই, ঠিক আছে? দেখার মতো কি কি বিষয় আছে বলে আপনি পরামর্শ দিচ্ছেন এই গ্রুপে যারা আছে তার জন্য? আমার দৃষ্টিতে যেমন নাম্বার 1 ধরা যেতে পারে আপনার হচ্ছে হোস্টিং এর সাথে ব্যান্ডউইথের একটা সম্পর্ক, যেটা খুব সবার আগে সম্পর্ক। আপ টাইম, নাম্বার 1 আপ টাইম কত পার্সেন্ট থাকছে, নাম্বার 2 হলো ব্যান্ডউইথ, নাম্বার 3 এসএসএল সার্টিফিকেটের বিষয়টা যে অফার করে যদি বা কোম্পানিগুলো মোটামুটি। আর নাম্বার 4 হলো লাইট স্পিড সার্ভার, অথবা যে সার্ভারই দিক স্পিডটা কেমন। এই স্পিড তো 4টা মাস্ট বিষয়ে বি, আমার মনে করি অবশ্যই বেস্ট। স্পিড অবশ্যই মাস্ট বি। কারণ আমার একটা ইউজার যখন আসবে ওয়েবসাইটে এসে, যদি সে ভালো মতো ওই কিছু ন্যানো সেকেন্ডের ভেতরে বা সেকেন্ডের মধ্যে যদি না ঢুকতে পারে, স্পিডটা যদি আমার প্রবলেম করে, তাহলে আসলে ওই ওয়েবসাইটে ট্রাফিক আসবে না। তো যে এই বিষয়গুলো অবশ্যই আমাকে দেখতে হবে। হ্যাঁ, তো এই জন্য এসএসসি পরামর্শ না দিয়ে আমরা পরামর্শ তাহলে নেই, এটা হচ্ছে এনএমভি তে যাই। তো এনএমভি স্পিড যেহেতু একটু বেশি আছে, হ্যাঁ, তাহলে এনএনভি আপনি এনএমভি নিতে 10 পারেন। নিতে গেলে হ্যাঁ, তো হ্যাঁ, ম্যাডাম এনএমভি 10 নিতে গেলে আপনি স্টুডেন্ট কাউকে আপনি খুঁজে পাবেন না যাদেরকে আপনি এসি করাতে পারবেন। এই জন্য আপনি অল্প প্যাকেজের কথা বলেন, যেন তারা পরবর্তীতে ইচ্ছা মতো বাড়িয়ে নেওয়া যায়। এখানে তো হ্যাঁ, সমস্যা হ্যাঁ, নাই, হ্যাঁ, হ্যাঁ, কোনো ইচ্ছা মতো সমস্যা বাড়িয়ে নাই, দেওয়া যায় অবশ্যই ওই বাড়িয়ে নেওয়া প্যাকেজটাই। যায়। আমি একটু বলি, সবার ক্ষেত্রে কনফিউশন হচ্ছে। তো আমি একটু বলি, দেখেন, এটা নিয়ে কনফিউশনের কোনো কিছু নাই। আপনারা যদি ধরেন একটা কিছু কিনতেছেন 1,000-1,500 টাকা দিয়ে, এরকম দিয়ে আপনারা বেশি অফারগুলো পাচ্ছেন না, অসুবিধা নেই। আপনি পরে অফারগুলো বাড়িয়ে নেবেন, আপনি হোস্টিং বাড়িয়ে নেবেন, আপনি বিষয়গুলোকে বাড়িয়ে নেবেন, আপনি ট্রাফিক বাড়িয়ে নেবেন। ওদেরকে যখন আপনি একটু এক্সট্রা পেমেন্ট করবেন, ধরেন 1 বছর আপনি চালালেন, চালানোর পর পরের বছর যখন আপনি পেমেন্টটা করতে যাবেন, বছরে বছরে তো এখানে পেমেন্ট করতে হয়, তো যখন পেমেন্টটা করতে যাবেন রিনিউ। তখন রেনু, হ্যাঁ, তো রেনু যখন করতে যাবেন, যখন পেমেন্টটা দিবেন, তাদেরকে বলে দিবেন যে ভাই আমাকে একটু হোস্টিংটা বাড়ায় দেন, বা আমি ট্রাফিক এতগুলো চাচ্ছি, আমাকে একটু এই ট্রাফিকগুলো বাড়ায় দেন। ওদেরকে পেমেন্টটা করলে ওরা আপনাকে সেটা আবার রেনু করে সেটআপগুলো করে দিবে, শেষ। এটা নিয়ে এত জি, টেনশনের আমাকে কিছু আমরা নেই। এই পরামর্শটাই দিলাম যে, হ্যাঁ, কারণ দেখেন এখন অফিসে ওয়েবসাইট তো হয়নি, শুধু অধিকাংশই 3 হয় নাই, জিবির তার কথা মানে বলেন না এটা প্লিজ, নিয়ে সবাই। অন্তত 5 জিবি। আমি এই 1 জিবি, 2 জিবি, 3 জিবি পছন্দ করি না। অন্তত হ্যাঁ হ্যাঁ, 5 জিবি 5 অবশ্যই জিবি, শিওর। কমপক্ষে 5 হ্যাঁ হ্যাঁ, জিবি অবশ্যই আপনারা অবশ্যই। নেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, 5 থেকে 10 এর ভেতরে নিয়ে নেন। 10 জিবি মানে অনেক, সেটা আমি জানি। 5 জিবি অন্তত কমপক্ষে আপাতত নেন। 1 বছর হ্যাঁ পরে হ্যাঁ, আপনারা হোস্টিং বাড়ায় দেন, অন্যান্য সুবিধাগুলো বাড়িয়ে নেন, হয়ে গেল। তখন প্রয়োজনের আপনার, চাহিদা অনুযায়ী বৃদ্ধি করে নেব। হ্যাঁ, আপনি তো 1 বছর বুঝে যাবেন যে আসলে আমার কতটুকু চাহিদার এখানে দরকার আছে, কতটুকু আমার দরকার। ওই অনুযায়ী তাদের সাথে কথা বলে ওরা আপনাকে সেই সুবিধাগুলো অ্যাড করে দিবে, হয়ে গেল। ঠিক আছে? এভাবে আর কি করতে হবে। এটা নিয়ে আর কনফিউশন বাড়ানোর কোনো দরকার নেই। মোটামুটি কিন্তু বুঝতে পেরেছেন বিষয়গুলোকে, আশা করছি। তো আমরা নেক্সট ওকে, ক্লাস আসসালামু থেকে আলাইকুম। অন পেজ এসইও নিয়ে ঢুকে যাব ইনশাআল্লাহ। আমরা বিষয়গুলো আরো দেখবো। হ্যাঁ, আর আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর শীটটাও পাবেন, শীটটাও আমি এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে নেক্সটে রবিবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।